আপনার পরিচয় দেখুন। আচ্ছা, অচ্যুত চক্রবর্তী, মেঘনাথ শাহ স্মারক বিজ্ঞান মেলা কার্যকরী সভাপতি। মেলাটা যে হলো একটু অভিজ্ঞতার কথা। আচ্ছা, এই মেলাটা এবছর আমাদের 7th ইয়ার, 7ম বর্ষের মেলা। আমরা প্রথম মেলা শুরু করেছিলাম এই মাঠে, এবং আমাদের শুরু করার পেছনে উদ্দেশ্যই ছিল যে স্কুলের বা কলেজের, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা যাতে তারা এই মেলায় অংশগ্রহণ করে তাদের মধ্যে যে বিজ্ঞান সচেতনতা বাড়ানো, এবং তারা যে পাঠ্যপুস্তকের থেকে যে বিজ্ঞান শেখে সেই বিজ্ঞানটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু বিজ্ঞানের যে বহুমুখী যে তার মানে প্রযুক্তি, তাকে কিভাবে মানুষের কাজে ব্যবহার করা যায়। এবং বিশেষ করে আজকে যখন আমাদের যদি বলা যায় যে জীবনের নানামুখী সংকট, বিশেষ করে পরিবেশের সংকট তৈরি হয়েছে, তারপর হচ্ছে যে পাওয়ার এনার্জির ক্ষেত্রে যে সংকট, সেখানে তাতে বিভিন্ন রকমের মডেল তৈরি করে তার মধ্যে দিয়ে তারা এই বার্তা পৌঁছতে পারে যে কিভাবে নন কনভেনশনাল এনার্জি ব্যবহার করা যায় বিভিন্ন রকম দৈনন্দিন কাজে, এবং তাতে স্বল্প ব্যয় হয় এবং আমাদের পরিবেশও রক্ষা পায়। এবং ছাত্রছাত্রীরা এবছর তারা বহু ধরনের এই ধরনের তারা মডেল নিয়ে এসছে, এবং তারা এই মডেল কদিন ধরে ব্যাখ্যা করেছে, এবং মানুষের কাছে এই বার্তা দেওয়া গেছে যে পরিবেশকে রক্ষা করার জন্য আজকে নন কনভেনশনাল এনার্জিকে বেশি করে ব্যবহার করতে হবে। এবং তার বিভিন্ন রকম প্রয়োগ তারা করেছে। তারা অঙ্কের যে মাধ্যমে, অঙ্ক সাধারণভাবে ছাত্রছাত্রীদের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু অঙ্ককে যদি বুদ্ধির মধ্যে দিয়ে, খেলার মধ্যে দিয়ে তারা যদি সেটাকে শেখে, তাহলে সেই শেখাটার মধ্যে একটা সার্থকতা থাকে, এবং সেটা তারা এখানে করে দেখিয়েছে। এছাড়া বিভিন্ন প্রযুক্তিকে তারা ব্যবহার করেছে, এবং বিশেষ করে মানুষের যে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলোকে কিভাবে তাকে সচল রাখা যায়, অল্প মানে পয়সায় পুষ্টিকর খাবার কিভাবে খাওয়া যায়, আমাদের রান্নাঘরে বিজ্ঞানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এই কদিন লাগাতার ভাবে মানুষকে বুঝিয়েছে। এখানে স্বাস্থ্য সচেতনতার জন্য এখানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি তারা এখানে ক্যাম্প করেছিল। তারা স্বাস্থ্য সচেতন করার জন্য কি ধরনের খাবার খাওয়া উচিত সেই সম্পর্কে তারা বলেছে, এবং তাদের স্বাস্থ্য পরীক্ষাও এখানে হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থা তারা এসছিল, তাদের যে বিভিন্ন আবিষ্কার, সেই আবিষ্কারগুলো কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেমন শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে শুরু করে, তারপর হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, তারপরে NESC থেকে শুরু করে নানান রকম, এবং যাদবপুর ইউনিভার্সিটি, জিস ইউনিভার্সিটি এবং কলেজ, বিজয়গড় কলেজ, এই সমস্ত তারা অংশগ্রহণ করেছে। কারণ মেঘনাথ শাহ ছিলেন এমন একজন বিজ্ঞানী, তার বহুমুখী প্রতিভার মধ্যে দিয়ে সে বিজ্ঞানের আলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বারবার চেষ্টা করেছে। কারণ আমাদের এখন চারপাশে যে অপবিজ্ঞান কে যেভাবে AI এর মাধ্যমে বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের মাথায় ঢোকানো হচ্ছে, তাতে প্রকৃত বিজ্ঞান শিক্ষাটাই হারিয়ে যাচ্ছে। তাই এই অপবিজ্ঞানের বিরুদ্ধে আমাদের এই মেলার একটা বিরাট অংশ জুড়ে তার প্রচার ছিল। এবং মেঘনাথ শাহ কথা বলতেন যে অপবিজ্ঞানের প্রচারকের অভাব নেই, কিন্তু সত্যের নামে যে নির্জলা মিথ্যার প্রচার তারা অনবরত করে চলেছে, এবং তার বিরুদ্ধে তিনি এই কথা, এবং ধর্মের নামে বিভিন্ন বিষয় তারা মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করছে, কিন্তু বিজ্ঞান সবার জন্য, এই বার্তাই আমরা বারবার এখান থেকে দিয়েছি। হ্যালো 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 আমার নাম স্বর্ণাভ দে, আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি
আমি প্রামাণিক, আমি নবম শ্রেণীর ছাত্র। আমার নাম জয়দীপ হালদার, আমি ক্লাস 8 এর ছাত্র। আমি সামাজিক তো এখানে আমাদের এটা ফার্স্ট মডেল। এই মডেলে আমরা খুব সহজ উপায়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করেছি। আমরা 3টে গ্লাস নিয়েছি। সেই 3টে গ্লাসের মধ্যে আমরা নুন জল নিয়েছি বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রব্য। এই নুন জল নেওয়ার পরে আমরা একটা একটা করে পর জিঙ্ক কপার মানে একটা করে 10টা, একটা করে তামার পাত পর নিয়েছি। নেওয়ার পর এই পুরো সিস্টেমটাকে আমরা একটা তার দিয়ে বা ওয়্যার দিয়ে কানেক্ট করে নিয়েছি। এবারে আমি যখন দেখাবো এখানে হালকা করে হলেও দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন? তো এই লাইটটা জ্বলার কারণ হচ্ছে এর মধ্যে বিক্রিয়া হচ্ছে। এই জিঙ্ক আর কপার, যদি এখানে দেখা যায়, এখানে জিঙ্ক আর কপার পরোক্ষভাবে এবং জিঙ্ক প্রত্যক্ষভাবে ক্যাথোড আর অ্যানোডে অংশগ্রহণ করে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে কতগুলো ইলেকট্রন উৎপন্ন করছে। সেই ইলেকট্রন গুলো এই তার দ্বারা ফ্লো করছে। ফ্লো করে আলটিমেটলি যখন এখানে আসছে দেখা যাচ্ছে একটা লাইট বাল্বকে জ্বলতে সাহায্য করছে। আর এখানে আমরা যে জলটা নিয়েছি প্লেন ওয়াটার, সেই জলটা শুধুমাত্র আমরা যেটা খাই, কোনো ল্যাবরেটরি বা গবেষণাগারে ব্যবহার করা জল না। তো এর দ্বারা আমরা খুব সহজেই সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এইটা আচ্ছা, এইটা হচ্ছে বেদানার রস, কিন্তু এটা খাওয়ার জন্য নয়। তো আমি এটা এর মধ্যে দেবো, দেখি কি হয়। সাদা হয়ে গেল, দুধ হয়ে গেছে, কিন্তু এটাও খাওয়ার জন্য নয়, এটাও খাওয়ার জন্য নয়। এবার এর মধ্যে দেবো, দেখি কি হয়। এটা হচ্ছে ওয়াইন বা বিয়ার, এটাও খাওয়ার জন্য নয়। এটার কারণ হচ্ছে এটার 3টার মধ্যেই রাসায়নিক কতগুলো জিনিস আমরা ব্যবহার করেছিলাম। তো প্রথমটার মধ্যে আমরা ব্যবহার করেছিলাম সোডিয়াম কার্বনেট। সেই সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে একটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে। সেই ক্ষারীয় দ্রবণের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম একটা ফেনফথেলিন নামক একটা নির্দেশক। সেই নির্দেশক ব্যবহার করলে ক্ষারীয় দ্রবণে লালচে বেগুনি বর্ণ আসে, যার কারণে এখানে একটা বেদানার রসের মতো কালার এসেছে। এরপর আমরা এই বিকারে আগে থেকে বেরিয়াম ক্লোরাইড নামক একটা দ্রবণ নিয়ে রেখেছিলাম। এই বেরিয়াম ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে বেরিয়াম কার্বনেট। এই বেরিয়াম কার্বনেট সাদা অধক্ষেপ তৈরি করে, যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুধের মতো কালার এসেছে। এরপর এখানে আমরা আগে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রেখেছি বা HCl। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন এই বেরিয়াম কার্বনেট বিক্রিয়া করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। আপনারা যদি এই চার্টটা ফলো করেন, এই বেরিয়াম কার্বনেটের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে বেরিয়াম ক্লোরাইড আর কার্বন ডাই অক্সাইড। আমরা যখন কোনো কোল্ড ড্রিঙ্কসের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল খোলা হয়, মাঝে মাঝে বুদবুদ দেখতে পাই। সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে খুব জোর করে চেপে বোতলের মধ্যে আটকে রাখা হয়, যার কারণে ওই একটা বুদবুদ আমরা দেখতে পাই। এখানে আমরা যে বুদবুদ দেখতে পেলাম সেটাও কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি থাকার জন্য। কার্বন ডাই অক্সাইড এখানে বর্তমান আছে বলে আমরা এখানে একটা বুদবুদের সৃষ্টি করতে পেরেছি। এর মাধ্যমে আমরা খুব সহজেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটা মজার খেলা উপস্থাপন করেছি। ধন্যবাদ। नाम बताइए। गुड इवनिंग सर, मेरा नाम अर्पित है, मैं काशीपुर श्री सनातन विद्यालय में पढ़ता हूँ। मेरा नाम आर्य प्रकाश यादव है, मैं 10वीं कक्षा का छात्र हूँ। अच्छा, और हम लोग आपका प्रोजेक्ट सर, हमारे इस प्रोजेक्ट का नाम है द सेल बोर्ड। अच्छा, हम सर ये बताना चाहते हैं इस सेल बोर्ड में, जैसे हमारा सेल बोर्ड पुराने समय में सर इस सेल बोर्ड का बहुत अच्छे तरीके से इस्तेमाल होता था। जैसे कि किसी भी व्यापार में, किसी भी कार्य को, किसी भी सामान को इस देश से उस देश अगर लेके जाना है कहीं भी, तो हम लोग सेल बोर्ड का बहुत अच्छे तरीके से उपयोग करते थे सर। तो हम लोग का जो सेल बोर्ड है, हम लोग का सेल बोर्ड ये तो हम सबको पता है सर कि अगर इस डायरेक्शन से इस डायरेक्शन में हवा चलता है तो हमारा बोर्ड सीधा जाए, और इस डायरेक्शन से इस डायरेक्शन में जाता है तो हमारा बोर्ड पीछे जाए। हमारा क्वेश्चन सर यहाँ पे ये होता है कि अगर हम लोग वायु को इस दिशा से या तो इस दिशा से देते हैं और हमको बोर्ड को सीधा लेके जाना है, तो वो कैसे हो पाएगा? तो सर पुराने समय में ऐसा नहीं हो पाता था, हमारे बोट को रोक दिया जाता था। अगर हम बोट को नहीं रोकते हैं तो बोट कहीं दूर जाके खो जाता था, या फिर वो बहुत तेज हवा चलने के कारण डूब जाता था।
तो सर अभी पहले इसका कोई सॉल्यूशन नहीं था। पहले हर एक बोट में इस तरीके का स्ट्रक्चर नहीं लगाया जाता था। अभी के हर एक बोट में लगाया जाता है, जिसको हम लोग किल कहते हैं। किल का कुछ फंक्शन है सर, आपको ये समझाएगा। किल का स्ट्रक्चर लेमिनर स्ट्रक्चर होता है, जिसमें वाटर या कोई भी फ्लूइड का अगर उसका दिशा में फ्लो होता है तो वहाँ पर प्रत्येक बिंदु पर काइनेटिक एनर्जी, पोटेंशियल एनर्जी और प्रेशर एनर्जी का योग स्थिर होता है, जिसके कारण दूसरे दिशा से फोर्स लगता है और आगे जाता है। यही चीज़ सेम पाल का साथ भी होता है। उसमें भी अगर सामने की ओर से हवा आता है तो उसमें भी पोटेंशियल एनर्जी, काइनेटिक एनर्जी और प्रेशर एनर्जी का योग स्थिर हो जाता है, जिससे दूसरे दिशा से फोर्स लगता है और बोट आगे की ओर बढ़ता है। पहले आप ये देखिए, जैसे कि सर हम लोग मान लेते हैं हम लोग का किल है और इसको हम लोग पानी में डालें, ओके, तो हम लोग का ये जो है हाथ है इसको आप बोट मान लीजिए, ओके। तो हम लोग का वाटर इसको यहाँ से प्रेशर दे रहा है और हम लोग का जो ये पाल है, ये पाल इसको यहाँ से प्रेशर दे रहा है। तो इस दोनों में धक्का मुक्की हो रहा है सर। तो ये बोट कहाँ रहेगा? स्थित रहेगा एक जगह पे। अगर हम लोग इसको 60 डिग्री में घुरा देते हैं तो ये बोट क्या हुआ सर, ये थोड़ा सा ऐसा हो गया। तो इसको अनुपात करके जितना डिग्री में हवा चल रहा है सर, उसको हम लोग को याद करके उतना में सेट करना पड़ता है पाल को। हम लोग इसको 60 डिग्री में सेट किया सर। अब इंसान को बोलने से या करने से तो विश्वास होता नहीं, तो हम लोग दिखाएंगे सर, आपको करके दिखाएंगे ऐसा सच में होता है या नहीं। इसके लिए सर हम लोग छोटा सा मॉडल बनाया है। पाल को ठीक से सेट कर আমি অনুরোধ করছি মহান চক্রবর্তীকে পরবর্তী ঘোষণা বলার জন্য। চলে আসুন। देख सकते सर हम लोग का बोट आगे गया है। हाँ। अगर यही चीज अगर हम लोग नीचे में ये किल नहीं लगाए होते, हाँ, तो ये बोट आगे की तरफ नहीं, ये बोट उस तरफ जाता। अच्छा। सर पुराने समय में किल नहीं लगाया जाता था। अभी हर एक बोट में 4 प्रकार का होता है किल, वो लगाया जाता है सर अलग अलग। अभी हम लोग का टेक्नोलॉजी बहुत विकसित हो गया है, तो इस बोट का भी सिर्फ क्या बोलते हैं एडवेंचर के लिए इस्तेमाल किया जाता है। अच्छा, अगर हवा उल्टा दिशा से आता है, हाँ, तो इसका भी लगभग लेमिनर स्ट्रक्चर है, तो इसमें भी वही होगा। बर्नौली का थ्योरम इसमें भी लगेगा। तो बोट पीछे जाना चाहिए, दिखाते हैं आपको। यहाँ आस्ते आस्ते देखिए पीछे जाएगा, बोट पीछे जा रहा है। हवा इधर लग रहा है, फिर बोट पीछे जाएगा, क्योंकि पंखा तो इसी पे लगा हुआ है। पंखा तो अलग जगह पे होना चाहिए। फिर आपको घुमा के भी दिखाते हैं। अगर पहले ये हो गया, हाँ, पीछे जा रहा है। अगर पंखा इसी पर लगा हुआ है, फिर इसको इस तरह घुमा देते हैं। ऐसे में तो हटा के भी या लगा के फिर भी आगे जाना चाहिए। हाँ, हाँ, बोट आगे जाएगा। इधर टकरा रहा है, बोट इसमें टकरा रहा है। কোনার ব্যাপারটা দেখো, এই যে মিয়ানিং তো বলছিলাম না, बोट आगे जा रहा है, तो उससे उतना कोई फर्क नहीं पड़ता है। भले थोड़ा स्पीड स्लो हो जाएगा पर चलेगा। अच्छा, वैसे भी दिखाई देते हैं, उसी तरह से काम करेगा। इस तरह से बोट को कंट्रोल किया जाता था, और इस बोट को उतना तो नहीं, पर एडवेंचर के लिए इसे यूज होता है। थैंक यू। আমার নাম শ্রেয়সী নন্দী, আমি ব্রাহ্ম গার্লসের স্টুডেন্ট। আর এটা আমাদের সায়েন্সের মডেল হয়েছে, ফিজিক্সের এটা বায়োলজি। তো বেসিক্যালি এখানে মডার্ন এগ্রিকালচারকে দেখানো হয়েছে। মডার্ন এগ্রিকালচার মানে আমরা যেহেতু জানি পুরোনো দিনে একটা জমির পেছনে একজন কৃষককে অনেকটা পরিমাণে শ্রম খরচা করতে হতো, তো এখানে প্রযুক্তির মাধ্যমে যেহেতু কাজটা হচ্ছে, অনেক কম পরিমাণে লেবার, অনেক কম পরিমাণে টাইম, সব মিলিয়ে এই কাজটা হচ্ছে। যেমন কৃষিকাজের বিভিন্ন বড় বড় ধাপ রয়েছে, জলসেচ বা শস্য শুকোতে দেওয়া, বা শীত প্রধান দেশে যেহেতু গ্রিন হাউস গ্যাস দিয়ে চাষবাস, তো সেইগুলো এখানে দেখানো হয়েছে। যেমন জলসেচের মতো পদ্ধতি এখানে এরকম একটা সিস্টেমের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা পরিবেশ বান্ধব শক্তিকে মূলত ব্যবহার করা হয়েছে। সৌরশক্তি, সেটা ব্যাটারি চার্জ করে, যেখানে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে জল জমা করা। এখান দিয়ে জলটা জমে এখানে পাইপের মাধ্যমে যাচ্ছে, মোটরটা ঘুরলে কি হবে, জমির মধ্যে জলটা ছড়িয়ে পড়বে। তারপর এখানে এরকম একটা বেড়া টাইপের দেখানো আছে। এই বেড়াটা দেখানো আছে যেহেতু অনেক সময় ক্ষেতের মধ্যে হাতি বা অন্যান্য প্রাণী যেহেতু ঢুকে পড়ে, এর ফলে কি হয়, অনেক সময় তারা শস্য নষ্ট করে দেয়। শস্য নষ্ট করে দেয় যাতে না হয়, তাই জন্য এই বেড়াটা লাগানো আছে। যখন কোনো প্রাণী এর টাচে আসবে, প্রাণী টাচে এলে কি হবে, একটা হালকা সাউন্ড ক্রিয়েট হবে,
সাউন্ড ক্রিয়েট করার ফলে কি হবে, ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে। তারপর এখানে গ্রিন হাউস গ্যাসের একটা জিনিস দেখানো আছে। যেহেতু শীত প্রধান দেশে গ্রিন হাউস গ্যাসের যে তাপটা হয়, সেই তাপটা দিয়ে মোস্টলি চাষবাস করা হয়। তো সেই তাপ যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, সেই এক্সেস হিটটাকে এই পাখার মাধ্যমে রিলিজ করে দেওয়া যেতে পারে। আর পর্যাপ্ত যে CO2 বা যে আদার যে উপাদানগুলো যেগুলো গাছের লাগবে, সেগুলো সে নিজের কাছে নিয়ে ফটোসিনথেসিস কাজে লাগাতে পারে। আর এটা হচ্ছে সিড প্রোটেক্টর। এখানে যদি হঠাৎ করে শস্য শুকোতে দেওয়া হয়েছে বা হঠাৎ করে যদি খারাপ ওয়েদারের জন্য বৃষ্টি শুরু হয়ে যায়, কৃষকের পক্ষে সম্ভব হয় না এসে শস্য বাঁচাবে। তাই জন্য এখানে কোনো বৃষ্টির ফোঁটা এসে পড়লে রেন ডিটেক্টর বলে একটা জিনিস হয়, সেটা রেনকে ডিটেক্ট করে শীতটাকে আপনা আপনি ফেলে দেবে। এছাড়া সয়েল ডিটেক্টর বলে একটা জিনিস হয় এরকম দেখতে, এটা মাটির ময়েশ্চার লেভেল এবং পিএইচ লেভেল মাপতে পারে। এটা কি করে, মাটির ময়েশ্চার লেভেল বা পিএইচ লেভেল মেপে মাটির যদি জলের প্রয়োজন হয় বা মাটির অম্লত্ব বেড়ে যায়, সেই মতন কিন্তু কৃষক একটা কাজ করতে পারবেন। তো বেসিক্যালি এটাই এখানে দেখানো হয়েছে। যেহেতু একজন জমির পেছনে একজন কৃষক আর অতটা পরিমাণ শ্রম দিতে চায় না বা দিতে পারে না, তো এই জিনিসটা যদি ব্যবহার করা যেতে পারে, তাহলে কম সময়ের মধ্যে অতিরিক্ত মানে ভালো ফসল ফলবে এবং সময়ের মধ্যে কিন্তু ভালো একটা কাজ বা সুবিধা তারা পাবে। নমস্কার, আমরা সিটিআইবিটি বিদ্যাপীঠের অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্র। আজকে আমরা এখানে বায়ুচাপের কিছু পরীক্ষা দেখাচ্ছি। নামগুলো একটু বলে দাও তোমাদের। আমার নাম হচ্ছে অর্জুন দাস। আমার নাম হলো রাজদীপ বিশ্বাস। আমি সৌম্যজিৎ দাস। আমার নাম মধু দাস। আর তোমরা আলাদা প্রজেক্ট? আমাদেরটা হলো মডেল 1। আমাদেরটা হচ্ছে মডেল 1। আজকে আমরা বায়ুচাপের কিছু পরীক্ষা দেখাচ্ছি। এই যে গ্লাসটা, এখানে আমি এই জলটা ভরলাম। আমরা জানি যে, আমরা সাধারণ জ্ঞানে জানি যে যদি আমরা এই গ্লাসটাকে উল্টো করে দিই তো সব জল পড়ে যাবে। এবার যদি আমি এই যে পোস্টারটা আছে এটা দিয়ে গ্লাসে করে জলটা পড়বে? জলটা পড়ার কথা নয়, কারণ হাওয়া নেই ভেতরে। হ্যাঁ, এই হলো। এবার কমিয়ে দিলাম। এবার পড়ার কথা, কারণ ভেতরে হাওয়া আছে। হাওয়া আছে না, হাওয়াটা করতে পারবে, পাস করতে পারবে না, এখনো পড়বে না। ঠিক। এখানে আমরা যদি কোনো তরলের ওজন নিচের দিকে কাজ করে, হ্যাঁ, আর এবার আমাদের চারিদিকে যে বায়ু আছে সেই বায়ুটা ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে। এবার বায়ু ঊর্ধ্বমুখী চাপ আর তরলের ওজনের চাপটা দুটোই সমান, যার জন্য পোস্টকার্ডটা পড়ছে না। কিন্তু যদি আমরা এখানে বায়ু ঢোকানোর কোনো একটা রাস্তা তৈরি করে দিতাম, তাহলে এই জলটা পড়ে যেত। তারপরে আমাদের মডেল এটা হচ্ছে কি, এটার মধ্যে জল আছে, ঠিক আছে, আমি সব জল ফেলে দিলাম। এরপরে কি জল পড়বে? আচ্ছা, ওর মধ্যে দুটো বোতল আছে নিশ্চয়ই? না, দুটো বোতল না, একটা বোতল আছে। একটা বোতলের ভিতরে একটা বোতল কি করে ঢোকাবো? কি একটা প্রসেস থাকে, আর একবার জল পড়ে। এই যে এটা হচ্ছে আমাদের মডেল। হ্যাঁ, এখানে একটা ছোট্ট করে আমরা ছিদ্র করেছি, আর এখানে একটা পাইপ অ্যাটাচ করেছি। যখন আমরা ছিদ্রটাকে ছাড়ছি, তখন আমাদের চারিদিকে যে এয়ারটা আছে সেটা ছিদ্রের মাধ্যমে ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে জলের উপর নিম্নচাপ দিচ্ছে। সেই নিম্নচাপের কারণেই এই জলটা পাইপের উপরে যাচ্ছে। আর যখন আমরা ছিদ্রটাকে আটকে দিচ্ছি, তখন শুধু পাইপের জলটাই পড়ছে, আর বাদ বাকি যে বোতলের মধ্যে আটকে আছে। এবার আমরা ছেড়ে দিলাম। এখন ভেতরে শূন্যচাপ তৈরি হলো, তাহলে ভেতরে নিম্নচাপ বাইরে উঠতে চাপ। আমরা জানি বাইরে নিম্নচাপ দিকে প্রবাহিত হয়। তাহলে এবার যখন আমরা ছেড়ে দিচ্ছি, তখন একই প্রসেস হলো, আটকালাম, একই পড়লো। এবার যদি আমরা এখানে যদি সিদ্ধান্ত না ছাড়ি, তাহলে জল পড়বে, কিন্তু এখন যখন জলটা পড়লে সেই পরিমাণে জলটা পড়বে না, তার থেকে কম পরিমাণে পড়বে, কারণ এখানে বায়ু আর ঢুকতে পারছে না। তারপরে আমাদের এটা বোতলের মধ্যে এখন কি আছে? জলই আছে মনে হচ্ছে, একটু ঘোলা জল মনে হচ্ছে। কালার ওয়াটার। আচ্ছা, আর কিছু নেই তো? এই মনে হচ্ছে, দেখতে তো পাচ্ছি না। আর কিছু নেই মনে হচ্ছে। না, আর কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। যদি আমরা এই হাওয়াযুক্ত বেলুনটাকে যদি মুখের কাছে রেখে দিই, হ্যাঁ, এই যে জলটা পড়ে যাচ্ছে। কারণ এই বোতলের মধ্যে জল আছে, তার সাথে কিছুটা পরিমাণ বায়ু আছে। এরপর আমরা যখন বায়ু ঢুকাচ্ছি, বায়ু থাকার তো কোনো জায়গা নেই। এর ফলে বায়ুটা তরলের উপর চাপ প্রয়োগ করছে, ফলে তরলটা পাইপের মাধ্যমে দিয়ে বেরিয়ে আসছে, আর বায়ুটা তার নিজের জায়গায় এখানে করে নিচ্ছে। তারপরে আমাদের এইটাকে এই যে বালতির মধ্যে পুরোপুরি ভাবে ডুবাতে হবে, কিন্তু এতে জলে না ভেজে। একবার ট্রাই করুন। আমি ডুবাবো? হ্যাঁ, পুরোটা জল না, কাগজটা না ভেজে। আচ্ছা, জল ঢুকে গেলে কাগজ ভিজবে, না হলে ভিজবে না। পুরোটা ডোবাতে হবে গ্লাসটা, কাগজটা না ভেজে। তো জল ঢুকে যেতে পারে তো পুরোটা ডোবালে। এবার ওইটাই তো হচ্ছে ম্যাজিক, এটা হচ্ছে শর্ত, কিন্তু এটা না, আর বেশি ডোবালে এবার জল ঢুকে যেতে পারে। আমি তাহলে ট্রাই করি। এটাকে আমি বলেছি আপনার ইচ্ছা। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে আমি এটাকে উল্টো করে ঢোকাই। আচ্ছা, পুরো লম্বা ঢুকিয়ে দিলাম। হ্যাঁ,
পুরো বালতি ভেতরে ঢুকে গেছে, তার মানে ভিজে গেছে। না ভিজবে না, ওই একই ভাবে ওর মধ্যে জল ঢুকবে না, কারণ বেরোনোর হাওয়া বেরোনোর জায়গা নেই। একবার বের করে তোমাদের মধ্যে কেউ বের করে দেখি দাও, ভিজে গেছে? ভিজবে না তো, কারণ এখানে যখন কাগজটা ঢুকাচ্ছি তো অনেক কি আছে, কাগজ ছাড়া আর কিছু আছে না, কাগজ ছাড়া কিছু নেই, আর কোনো ফুটো ফাটাও নেই, সেই জন্য এখানে কাগজ ছাড়া বায়ুও আছে। এবার যখন আমরা এই বায়ু আর কাগজযুক্ত গ্লাসটা যখন পুরো জলের ভেতর দিচ্ছি, তখন যে এখানে জল, বায়ু আর কাগজের মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে, যার জন্য জলটা ঢুকতে পারছে না। আর একটা হচ্ছে এখানে বায়ুটা জলকে যখন দিচ্ছি তখন জলটাকে অপসারিত করে দিচ্ছে, যার জন্য জল ঢুকতে পারছে না। কিন্তু যদি আমি একটুখানি যদি এটা কাজ করে দিতাম তাহলে এই দেখুন ভেতরে জল ঢুকে গেল, যত বেশি কাজ করবো ততই জল ঢুকবে। আমরা যখন দেখি যে আমাদের চারপাশে বায়ু আছে, তাহলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে, কারণ আমাদের ভিতরেও বায়ু আছে, আমাদের বাইরে ভিতরে বায়ু যেহেতু সমান, এই জন্য আমরা এখানে যে ফেটে যাচ্ছি না কিংবা চিপসে যাচ্ছি না। আমরা দেখি যখন মহাকাশচারীরা যখন যায় মহাকাশে, তখন তারা স্পেস স্যুট পরে যায়। কেন পরে যায়? তারা তো এমনিতে পড়তে পারতো, যে অক্সিজেন মাস্ক পরে নিয়েই তো চলে যেতে পারে, তাহলে কেন পরে না? কারণ আমাদের স্পেস স্যুটের ভিতরেও হাওয়া দরকার, দেহের ভিতরেও হাওয়া আছে, যেহেতু হাওয়া দুটো সমান, এর ফলে মানুষ ফেটে যাচ্ছে না। তারপরে যখন টিকটিকি যখন চলে, টিকটিকির হাতের ভিতরে দেখবে একটা ফাঁকা জায়গা থাকে, হাওয়াগুলো বের করে দেয়, ফলে দেয়ালের সাথে বাইরে যে হাওয়াটা দেয়ালের সাথে আটকে রাখে, এর ফলে এক পা করে এগোয়। টিকটিকি যদি অনেক পা করে যদি এগোতে যায়, দেখবে যখন টিকটিকি যখন বাড়ি থেকে তারা দেবে, তখন তাড়াতাড়ি করে চলতে গেলে পড়ে যায় মাটিতে, কারণ তারা ওই প্রসেসটা ভালো করে করতে পারে না, ফলে তারা মাটিতে পড়ে যায়। আর আমরা এখানে যে এই যে বায়ুচাপের যে পরীক্ষাগুলো দেখাচ্ছি, এটা আমাদের দেখানোর মূল কারণ হচ্ছে আজকালকার যে জেনারেশন, এই জেনারেশনে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বড় লোকেরাও বায়ুচাপ জিনিসটা কি সেটা বোঝে না, যার জন্য আমরা এখানে দেখাচ্ছি এই প্রসেসগুলো। বুঝতে পারে না বায়ুচাপের গুরুত্বটা কতটা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার স্যার, আমরা শুধু আরবিটি বিদ্যাপীঠের 10ম এবং 11ম শ্রেণীর ছাত্র। আমার নাম দিব্যেন্দু মাইতি। আজকে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হেল্পার রোবট বা সাহায্যকারী রোবট। এই রোবটটি মানুষের অত্যন্ত সাহায্য এবং উপযোগকারী, একে মানুষের মতো দেখতে তৈরি করা হয়েছে। কিছু বছর আগে আমরা করোনা নামে একটি মহামারীর সাথে আলাপ করেছি এবং সেই মহামারী আমাদের অনেক ক্ষতিও করে গেছে। সেই জন্য আমরা এই রোবটটিকে তৈরি করেছি। এই রোবটটি আক্রান্ত রোগীদের কাছে গিয়ে তাদের সেবা শুশ্রূষা করবে, তাদের জন্য উপযুক্ত খাবার, উপযুক্ত পানীয় এবং বস্ত্র এবং ওষুধ নিয়ে যাবে, যাতে করে এই রোবটটিও আক্রান্ত হবে না। কারণ যে মানুষেরা তাদের আক্রান্ত রোগীরা সাহায্য করতে গেছিল, সেই সব লোকেরা আক্রান্ত হয়ে গেছিল, তারা মারা গেছিল। এই জন্য এই রোবটটিকে পাঠানো হবে, কারণ একটি রোবট মানুষ নেয়, এর মধ্যে প্রাণ নেই, এর জন্য মারাও যাবে না। মানুষ এখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে এবং কিছু কিছু মানুষ নিজের প্রাণও হারাচ্ছে, এই জন্য এই রোবটটিকে তৈরি করা। এই রোবটটি সেই মানুষদের জায়গায় গিয়ে কাজ করবে এবং একটি রোবট, এর মধ্যে প্রাণ নেই, এর জন্য কোনো ক্ষতি হবে না, মারাও যাবে না। এর মধ্যে কার্যক্ষমতা শক্তি প্রবল, হাত ও পায়ের ক্ষমতাকে কমানো এবং বাড়াতে পারে। আজকে আমরা এখানে কাজটা কি করবে মানে মানুষদের জায়গায় গিয়ে কাজ করবে। যেমন মানুষ করোনা বা কোনো ছোঁয়াচে রোগীর সময় কোনো মানুষের জায়গায় যেতে পারে না, কারণ ছোঁয়াচে রোগের কারণে সকলের মধ্যে রোগটা ছড়িয়ে পড়বে। যাবেটা কিভাবে? রিমোট কন্ট্রোল, মানে এটা চাকা লাগানো, তারপরে আচ্ছা হাত উঠলো, বাহ ভালো। আর মহামারীর সময় এই রোবটটি খুব কার্যকরী। মহামারীর সময় প্রত্যেক মানুষের ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে, কেউ বাড়ির বাইরে বেরোতে পারে না। সেই সময় এই রোবটটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের জন্য খাদ্য এবং পানীয়, বস্ত্র এবং ওষুধ নিয়ে যাবে এবং বাড়ি বাড়ি স্যানিটাইজ করা হবে, কারণ একটি রোগের সময় কাজ করছে, এর মধ্যে রোগের কিছু ব্যাকটেরিয়া দেখে থাকবে, বাড়ি বাড়ি স্যানিটাইজ করা হবে। Advantage of the robots: increased efficiency, precision and accuracy in tasks, safety in hazardous environments, cost saving through automation, continuous 24/7 operation, handling repetitive tasks efficiently, quick data collection and analysis, flexibility in robotic applications, consistency in quality output, robots in space exploration. নামটা বলো আমি।
আমার নাম রিদ্ধি মালিক, আমি ডাফা স্কুল ফর গার্লস থেকে এসেছি। আজ আমাদের প্রেজেন্টেশন হচ্ছে হাইড্রোলিক ব্রিজ। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় কম বেশি ব্রিজের ব্যবহার করে থাকি। এরকমই একটি ব্রিজ হলো হাইড্রোলিক ব্রিজ। হাইড্রোলিক ব্রিজকে সহজেই ওপর নিচ করা যায় বলে এই ব্রিজটি মুভিং ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজের মূল সূত্র হচ্ছে পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র থেকে আমরা ঘাত বৃদ্ধি নীতি সম্পর্কে জানতে পারি। এবার পাস্কালের সূত্রের বাস্তবিক প্রয়োগ দেখা যায় হাইড্রোলিক ব্রিজ, হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফটের ক্ষেত্রে। আমাদের মডেলটি হাইড্রোলিক ব্রিজে বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার হয়ে থাকে, যার মধ্যে রয়েছে হাইড্রোলিক মোটর, হাইড্রোলিক সিলিন্ডার। আমরা জানি হাইড্রোলিক ব্রিজে ছোট চেম্বারের ব্যবহার হয়ে থাকে। সেই ছোট চেম্বারের মধ্যে হাইড্রোলিক তরল পূর্ণ থাকে। সেই তরলের মধ্যে আমরা যদি পিস্টন দ্বারা অল্প পরিমাণে চাপের সৃষ্টি করি, তখন ব্রিজটি পাস্কালের সূত্র অনুযায়ী বড় চেম্বারে গিয়ে বৃহৎ আয়তনের চাপের সৃষ্টি করে, ফলে ব্রিজের উপরি অংশ উপরের দিকে উঠে যায়। ফলে সেখান দিয়ে সহজেই বড় আকৃতির জাহাজ চলাচল করতে পারে। আবার যখন ব্রিজটি আগের অবস্থায় ফিরে আসে, তখন সহজেই সেখান দিয়ে যান চলাচল অব্যাহত থাকতে পারে। এই ব্রিজটিকে বিভিন্ন জায়গায় দেখা যায়, যেমন হচ্ছে পাম্বান ব্রিজ তামিলনাড়ুতে রয়েছে, টাওয়ার ব্রিজ লন্ডনে রয়েছে। এছাড়াও আমাদের খিদিরপুর ডকের ব্রাস্কিউল ব্রিজ আমরা দেখতে পাই। এই ব্রিজটি যদি কোনো স্থায়ী ব্রিজ হতো, সেক্ষেত্রে ব্রিজটিকে অনেক উচ্চতায় নির্মাণ করতে হতো। সেটি হতে পারতো অনেক ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষে। তাই এই ক্ষেত্রে এই ব্রিজটি বন্দর এলাকায় ব্যবহার করা বেশি সুবিধা। ধন্যবাদ। নামটা একটু বলো। গুড ইভিনিং স্যার, আমার নাম অন্তরা মজুমদার, ডাফা স্কুল ফর গার্লস। আমাদের প্রেজেন্টেশন হচ্ছে মডেল অফ অ্যাসিড। আমরা জানি বর্তমান বিশ্বের প্রধান সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। এর প্রধান কারণ আমরা মানুষ নই। আমাদের নানাবিধ কার্যকলাপ এবং প্রচলিত শক্তির অতিরিক্ত ব্যবহারের ফলেই পরিবেশ দূষণ হয়, এবং এই পরিবেশ দূষণের একটি অন্যতম উৎস হচ্ছে অ্যাসিড বৃষ্টি। আমরা এখানে কয়েকটা উৎস দেখিয়েছি, এবং গাড়ি ধোয়া, কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোয়া, যা থেকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস পরিবেশে নির্গত হয়। সেই গ্যাস যদিও বা অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিড ঘনীভূত হয়ে বৃষ্টি তৈরি করে এবং সেটা নিচে নেমে এসে বৃষ্টি আকারে ঝরে পড়ে। এই অ্যাসিডযুক্ত বৃষ্টি যখন মাটিতে পড়ে, মাটির পিএইচ 5.6 এর নিচে নেমে যায়। এছাড়া জলে পড়লে জলজ প্রাণীরা মারা যায়, এবং উদ্ভিদে পড়লে উদ্ভিদরা এইভাবে মারা যেতে পারে এবং এইভাবে শুকিয়েও যায়। এছাড়া এর ফলে স্টোন ক্যান্সার দেখা যায়, যা হলো কিছু সৌধ এবং স্থাপত্য, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সৌধ এবং স্থাপত্য, যা ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা তৈরি। এতে অ্যাসিড বৃষ্টি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই ক্যালসিয়াম কার্বনেট কালো এবং সাদা ছোপ অধমকে রেখে যায়, এবং এই সৌধগুলো ক্ষয় হয়ে পড়ে যায়। এই অ্যাসিড বৃষ্টির অন্যতম একটি প্রতিকার হতে পারে গাছ লাগানো এবং কিছু সালফারযুক্ত জ্বালানি এবং কলকারখানার ব্যবহার কমানো। থ্যাংক ইউ। আমি দেবলীনা সরকার and I am from St. Paul's Cathedral Mission College, কলকাতা। না, আমাদের 4 জন আছে, ওখানে 2 জন আর এখানে একজন। ও হলো আর্য বন্দ্যোপাধ্যায়, ও জাহ্নবী সেন, তার পিছনে আছে অরন্তিকা ঘোষ, আর ইনি আমাদের প্রফেসর। তো আজকে আমাদের মডেল হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা IVF এর উপর। তো এখনকার দিনে একটা কমন প্রবলেম হলো অনেক কাপলই আছে কনসিভ করতে পারছে না, বেবি প্ল্যানিং এর প্রবলেম হচ্ছে। তো ওই জন্য IVF হলো এমন একটা প্রসেস যেখানে ফার্টিলাইজেশন, যেটা বডির ভেতরে হয়, মেয়েদের ভেতরে হয় শরীরে, সেটা আমরা ল্যাবের মধ্যে আন্ডার মাইক্রোস্কোপ ফার্টিলাইজেশনটা করাবো। তাকে একটা স্টেজ অবধি আমরা গ্রো করাবো, দেন আমরা ইউট্রাসে তাকে ইমপ্লান্ট করব। তো এখানে আমাদের ফিমেল ডোনার আছে, যার কাছ থেকে আমরা ওভাম নেব, এবং আমাদের এখানে মেল ডোনার আছে, যার কাছ থেকে আমরা স্পার্ম নেব। তো ওভাম স্যাম্পলটা নেওয়ার 15 to 20 ডেজ আগে থেকে আমাদের মাকে কিন্তু হরমোনাল ইনজেকশন দেওয়া হয়, যার মধ্যে হরমোনাল ইনজেকশন বলতে এখানে HCG দেওয়া হয়, গোনাডোট্রপিন হরমোন দেওয়া হয়। ওটা অ্যাকচুয়ালি ওভিউলেশনকে ট্রিগার করে। যেহেতু আমাদের IVF এর জন্য একসঙ্গে 6-7টা ম্যাচিওর ওভাম দরকার, দ্যাটস ওয়াই আমরা হরমোনাল ইনজেকশনটা দিই। তো আমরা হরমোনাল ইনজেকশনের পরে আমরা ওভামটা কালেক্ট করেছি মায়ের কাছ থেকে, এন্ড সিমেন স্যাম্পলটা আমরা বাবার কাছ থেকে কালেক্ট করেছি। এটাও বলা হয় সিমেন স্যাম্পলটা দেওয়ার 2 থেকে 3 দিন যেন বাবা পুরো লিকুইড ডায়েটের উপর থাকে, তাহলে হেলদি স্পার্মটা পাওয়া যায়। এন্ড তারপরে আসে মেন কাজ, যেটা হলো ফার্টিলাইজেশন, যেটা আমরা মাইক্রোস্কোপের নিচে করব। তো ফার্টিলাইজেশনটা করা হয় মাইক্রোস্কোপের আন্ডারে, ওভাম থাকে, স্পার্মটা এন্টার করে, এন্ড দেন ফার্টিলাইজেশনটা হয়। এবার এটাকে তো আমি ইমপ্লান্ট করতে পারবো না, আমাকে এটা গ্রো করাতে হবে। প্রথমে হয় ইমপ্লান্ট, ফার্টিলাইজেশনের পরেই জাইগোট স্টেজ, তারপরে 2 সেল, 2 থেকে 4 সেল, 4 থেকে 8, মডিউলা, ব্লাস্টুলা,
ব্লাস্টোসিস্ট যখন স্টেজটা আসে তখন আমরা মাইক্রো ইনজেকশনের থ্রু মায়ের ভ্যাজাইনাল ক্যাভিটিতে ঢুকে ইউট্রাসে ইমপ্লান্ট করি। ইমপ্লান্ট করি মায়ের ইউট্রাসে ইমপ্লান্ট করার পরে এখানে প্লাসেন্টা তৈরি হয় এবং তার ভেতরে থাকে অ্যামনিওটিক ফ্লুইড, যেটা পরে বাচ্চার যদি কোনো ক্ষতি হয় বা কিছু হয় তাহলে সেটা প্রোটেক্ট করে বাচ্চাটাকে। অ্যামনিওটিক ফ্লুইডটা ওটা অ্যাকচুয়ালি শক অ্যাবজর্ভারের মতো কাজ করে। এন্ড প্লাসেন্টার থ্রু দিয়ে বাচ্চাটা কিন্তু নিউট্রিশন পায় মায়ের কাছ থেকে, অক্সিজেন, নিউট্রিশন সবই, এবং ওর এক্সক্রিটরি প্রোডাক্টটা মাকে দিয়ে দেয় থ্রু প্লাসেন্টা। এন্ড আফটার দ্যাট, আফটার 9 months অফ প্রেগন্যান্সি, ফুললি ডেভেলপড একটা বেবি উইথ ভেরি ওয়েল ডেভেলপড অর্গানস, হ্যান্ডস, লেগস বাচ্চাটা জন্ম নেয়। আইভিএফ এর ক্ষেত্রে টুইন্স এর চান্স অনেক বেশি থাকে, বিকজ যখন এমব্রায়ো ট্রান্সফারটা করা হয় তখন একটা এমব্রায়ো করা হয় না, একসঙ্গে 2 থেকে 3টে করা হয়। বিকজ অনেক তো এমনও হয়েছে যে একটা এমব্রায়ো ট্রান্সফার করা হয়েছে সেটা সাকসেসফুল হয়নি, ওই জন্য 2 থেকে 3টে করা হয়, ইনকেস যদি একটা না হয় আরেকটা হয়। বাট এমনও অনেকবার হলো যে 2টো বা 3টে একসঙ্গে ইমপ্লান্টেশন হয়ে গেল এবং বেবি বড় হতে শুরু করলো, তখন টুইন্স বা ট্রিপলেটস এর চান্স বেড়ে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট আইভিএফ, এটাই আমাদের এবারে প্রজেক্ট। থ্যাংক ইউ। না, সারোগেসি মানে কিন্তু আমরা অন্য একটা প্যারেন্টের বডিতে, মানে অন্য একজনের ডোনার বা অন্য একজনের বডিতে আমরা গ্রো করাবো। হয়তো ওভামটা এবং স্পার্মটা বাবা মার হলো অ্যাকচুয়ালি, কিন্তু বাচ্চাটা গ্রো করে অন্য মহিলার বোম্বে। যেমন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের সারোগেসি থ্রুতে ওরা বেবি প্ল্যান করেছিলেন। সো এটা হলো সারোগেসির একটা কমন এক্সাম্পল। এটাকে বলা হয় টেস্ট টিউব। এটাকে কিন্তু টেস্ট টিউব মানে মাদার, যে ডোনার, যে মাদার, তারই বোম্বের মধ্যে এটা ইমপ্লান্ট করে। আর যদি সে ক্যারি না করতে পারে, যে অ্যাকচুয়াল মাদার, যে অ্যাকচুয়ালি ওভাটা দিচ্ছে, সে যদি ক্যারি না করতে পারে, তাহলে তার ওভা আর যে বাবা, তার স্পার্ম থেকে এই সব স্টেজ গুলো করে নেওয়ার পর ইমপ্লান্টেশনটা করা হয় একটা সারোগেট মাদার, সে নিজের ভুমটা দেয়। সারোগেট হলো যাদের অ্যাকচুয়াল জিনিস, মানে স্পার্ম এন্ড ওভা তার বডি নয়, আরেকজনের বডি, সে জাস্ট নিজের ভুমটা দিচ্ছে। জেনেটিক্যালি শি ইজ নট, শি ইজ নট দ্য মাদার। আমি ডক্টর কুমার সিংহ রয়, প্রফেসর অফ মাইক্রোবায়োলজি, সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ। আচ্ছা, যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এই যে মেঘ করেছে, মেঘ হয়ে বৃষ্টি পড়ছে, তো এই যে বৃষ্টির জলটা সেটা কি হয়, সাধারণত অপচয় হয়, নষ্ট হয়, আমরা ধরে রাখি না, জমিয়ে রাখি না। কিন্তু এ ধরনের কাজে, এ ধরনের প্রকল্পে বৃষ্টির জলটা আমরা জমিয়ে রাখি ছাদে, ঠিক আছে? সেই জলটা পাইপের সাহায্যে আমরা পাঠিয়ে দিচ্ছি সেডিমেন্টেশন ট্যাঙ্কে। সেডিমেন্টেশন ট্যাঙ্ক কি? যে জলটা ছাদে আসছে সেই জলে তো প্রচুর ধুলো, ময়লা, পাথর মিশে থাকে। সেডিমেন্টেশন ট্যাঙ্কে আসার পর সেই ধুলো, ময়লা, পাথর যার ওজন বেশি সেগুলো নিচে জমে যায়। তুমি যখন বড় হবে তুমি জানবে, সায়েন্সে একটা কথা আছে, সেটা হচ্ছে যার ওজন বেশি তার ডেনসিটিও বেশি, এবং যার ডেনসিটি বেশি সে নিচে চলে আসে। বুঝতে পারলে তো কথাটা? আচ্ছা, এবার এই জলটা যেখান থেকে পাথরগুলো আলাদা হয়ে গেল, সেই জলে কিন্তু এখনো অনেক ধুলো ময়লা রয়ে গেছে। সেই জলটাই আবার পাইপের সাহায্যে আমরা এই কৌটোর মতো জায়গাটা দেখছো, এটাকে বলে ফিল্ট্রেশন ট্যাঙ্ক। সেই জলটা আমরা ফিল্ট্রেশন ট্যাঙ্কে পাঠাচ্ছি। ফিল্ট্রেশন ট্যাঙ্কে কি হয়, চায়ের ছাঁকনি দেখেছো? চায়ের ছাঁকনিতে কি হয়, চা পাতাটা আলাদা হয়ে যায়, তেমনই এখানে ওই জলে যে ধুলো ময়লাগুলো ছিল সেই ধুলো ময়লাগুলো আলাদা হয়ে যায়, ঠিক আছে? জলটা ফিল্টার হয়েছে, ফিল্টার্ড ওয়াটার বলি আমরা জলটা, ঠিক আছে? সেই জলটা পাইপের সাহায্যে আমরা মিনি স্টোরেজ ট্যাঙ্কে পাঠিয়ে দিই। মিনি স্টোরেজ ট্যাঙ্কের কাজ কি? এই যে তুমি ব্রাশ করো, স্নান করো, জল ব্যবহার করো, তো সেই জলটা কোথা থেকে আসছে? মিনি স্টোরেজ ট্যাঙ্কের কাছ থেকে, ঠিক আছে? মিনি স্টোরেজ ট্যাঙ্ক এইসব কাজে ব্যবহার করে জলগুলি, ঠিক আছে? এমনকি গাছে জল দেওয়া, চাষবাস করার জন্যও জলটা মিনি স্টোরেজ ট্যাঙ্ক থেকে আসে, ঠিক আছে? এবার এটা তো একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা তো জল ধরে রাখার একটা ক্ষমতা আছে, পুরো জল তো ধরে রাখতে পারবে না। যে জলটা ধরে রাখতে পারছে না সেই জলটা পাইপের সাহায্যে দেখো মাটির তলায় পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটির তলা, ঠিক আছে? মাটির তলায় তাহলে কি হচ্ছে, জলটা জমে থাকছে, জলের পরিমাণটা মাটির তলায় আরো বেড়ে যাচ্ছে। এবার ধরো ভবিষ্যতে তোমার বাড়িতে জল আসছে না, তুমি জল পাচ্ছ না, তখন কি হবে, মাটির তলায় যে জলটা ছিল সেটা কুয়োর সাহায্যে বা হ্যান্ড পাম্পের সাহায্যে সেই জলটা তুলে তুমি কাজে লাগাতে পারবে।
এবং এই যে মাটির তলায় জল পাঠিয়ে দিচ্ছি এটাকে আমরা বলছি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। তাতে কি হবে, মাটির তলার যে জলের পরিমাণটা সেটা আস্তে 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 বাড়বে। এখন তো আমরা অনেকেই অনেক জল ব্যবহার করি, অপচয় নষ্টও করি না অনেক জল, তাতে কি হচ্ছে মাটির তলার জলের পরিমাণটা অনেক কমে যাচ্ছে। এরকম যদি হতে থাকে ভবিষ্যতে তো জল পাবো না, জল তো বাঁচিয়ে রাখতে হবে। সেই কারণেই এই প্রজেক্টটা দেখা, তেমন কিছুই না, বৃষ্টির জলটা আসছে সেটাকে জমিয়ে রেখে কত কাজে লাগাতে পারছি এটাই আমরা দেখি। বুঝতে পেরেছো তো? নামটা একটু। আমার নাম জাহ্নবী শেখ, আমি সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজের স্টুডেন্ট, আমি সেমিস্টার 1 মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। আমার নাম তিতলি দে। আমাদের মডেল হচ্ছে গিয়ে মডেল অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এখানে আমরা মেনলি বায়োমাস শক্তির উপর ফোকাস করেছি। পরিবেশের কথা ভেবে আমরা এই মডেলটা তৈরি করেছি। এখানে আমাদের প্রথমে জানতে হবে বায়োমাস কি। বায়োস কথার অর্থ হচ্ছে লাইফ, এবং আমরা জানি উদ্ভিদ এবং প্রাণীর জীবন আছে। এদের থেকে যে আবর্জনাটা আমরা পাই সেটাকে আমরা এখানে ব্যবহার করে থাকি। তো কি করা হয়, এই আবর্জনাগুলোকে মিক্সিং চেম্বারে আনা হয় এবং মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে এখানে বায়োগ্যাস উৎপন্ন করা হয়, যাতে প্রচুর পরিমাণে মিথেন, CO2, H2O থাকে। সেগুলোকে আমরা গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে পাঠাই। এখানে প্রচুর পরিমাণে বায়োগ্যাস জমা হওয়ার ফলে এখানে তাপ উৎপন্ন হয়। সেই তাপটাকে আমরা আবার স্টিম বয়লারে পাঠিয়ে দিই, যেখানে আগে থেকে জল রাখা থাকে, এবং যখন আমরা এই তাপটাকে এখানে পাঠাই এখানে থাকা জলটা স্টিমে কনভার্ট হয়, এবং এই স্টিমটা এতটা উচ্চ শক্তি সম্পন্ন হয় যে এটা গিয়ে টারবাইনকে ধাক্কা মারে, যার ফলে টারবাইন ঘোরে এবং গ্রিডের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছে দিই। এছাড়াও আমরা কি করতে পারি, যদি আমরা বিদ্যুৎ উৎপাদন না করতে চাই, আমরা এই বায়োগ্যাসের সাহায্যে আরো কিছু প্রক্রিয়া বায়োফুয়েল উৎপন্ন করতে পারি, যা দ্বারা আমরা একটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও কিছুটা নিষ্ক্রিয় আবর্জনা অবশিষ্ট রূপে থাকে, যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ফসফরাস থাকে, এবং এগুলো কৃষি ক্ষেত্রে খুবই উপযোগী। তাই এগুলোকে আমরা কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি উত্তম সার রূপে। ভারতের জনসংখ্যা যেহেতু বেশি, তাই আবর্জনার পরিমাণটাও বেশি, তাই এই ধরনের অপ্রচলিত শক্তি কিন্তু আমরা ভারতে তৈরি করতে পারি। নমস্কার, আমি উপমা ঘোষ, ডাফ হাই স্কুল ফর গার্লস এর 10ম শ্রেণীর ছাত্রী। আজকে আমাদের মডেল হচ্ছে মডেল অফ অ্যাসিড রেন। তো আমরা জানি যে বর্তমান দিনে পরিবেশ দূষণ কতটা বেড়ে চলেছে, এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে এই অ্যাসিড রেন। তো আমরা আজকে এই ছোট্ট মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে অ্যাসিড রেনটা কিভাবে তৈরি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া প্রভৃতি থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড প্রভৃতি। এই সমস্ত বিষাক্ত গ্যাস যখন বায়ুমণ্ডলে মেশে, তখন বায়ুমণ্ডলে মিশে এগুলি বিভিন্ন অ্যাসিড তৈরি করে, যেমন H2SO4, H2CO3, HNO3 প্রভৃতি। এই সমস্ত ক্ষতিকারক অ্যাসিড মেঘ ঘনীভূত হওয়ার পর তার মধ্যে যে বৃষ্টির জল থাকে, সেই বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে সেই বৃষ্টির জলের pH কে অত্যন্ত নামিয়ে দেয়, প্রায় 5.6 এর নিচে নামিয়ে দেয়, যার ফলে সেই বৃষ্টির জল অ্যাসিডিক হয়ে পড়ে। এবং সেই অ্যাসিডিক বৃষ্টির জল যখন মাটিতে পড়ে তখন মাটি চাষযোগ্য থাকে না, মাটি আম্লিক হয়ে যায়, মাটির উর্বরতা কমে যায়। এছাড়া যখন গাছপালাতে পড়ে তখন গাছপালা শুকিয়ে যায়, পাতা নুয়ে যায়। যখন জলাশয়তে পড়ে তখন মাছেরা মারা যায় এবং বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আর একটা খুবই আমরা কমন একটা প্রভাব দেখতে পাই অ্যাসিড রেনের, যেটা হচ্ছে বড় বড় স্মৃতিসৌধ যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে তাজমহল, এইগুলিতে যখন এই অ্যাসিড রেন পড়ে তখন এই অ্যাসিড রেনের প্রভাবে সেই সৌধগুলি কালো হয়ে যায়, ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, যাকে আমরা স্টোন ক্যান্সার বলে জেনে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাসিড রেন আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক। তো এবার আমরা একে কিভাবে কমাতে পারি? আমাদের সর্বপ্রথম গাড়ির ধোঁয়াকে কমাতে হবে, কলকারখানার ধোঁয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, সৌরশক্তি, বায়ু শক্তি, বায়োমাস শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়াতে হবে, সালফারযুক্ত জ্বালানির ব্যবহার কমাতে হবে, এবং বৃক্ষরোপণ করতে হবে প্রচুর পরিমাণে, এবং সর্বোপরি মানুষকে সচেতন করতে হবে। কারণ মানুষ সচেতন হলে তবেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে এবং আমরা আমাদের পৃথিবীকে সুস্থ ও সুন্দর রাখতে পারবো। ধন্যবাদ। আমার নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস। স্যার আমাদের মডেলটার নাম হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট প্রিভেনশন সেফটি মডেল। স্যার কিছু বছর আগেই আপনি জেনে থাকবেন যে করমণ্ডলে ফিসির ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। তো এরকম আজকাল যে রেল দুর্ঘটনাগুলো ঘটছে ওইগুলোতে নেক্সট টাইম যাতে না হয় আমাদের সাথে, সেই জন্যই মডেলটা বানানো। দেখতে পাচ্ছেন একটা ট্র্যাকে অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেম ট্র্যাকে দুর্ঘটনাবশত যদি কোনো ট্রেন চলে আসে, মানে আমরা আজকালকার দিনে যে নর্মাল ট্রেনগুলো দেখছি ওটা থাকলে যদি ব্রেক না মারতে পারে তো নর্মাল একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায়। বাট স্যার আমরা এই মডেলে ট্রেনটিতে একটা আই সেন্সার ইউজ করেছি যাতে আমরা অ্যাক্সিডেন্ট আটকাতে পারি। হ্যাঁ স্যার, আই সেন্সারটা সামনে থাকা ট্রেনটাকে সেন্স করে অটোমেটিকলি নিজের ইঞ্জিনটাকে অফ করে তার সাথে সাথে ব্রেক প্রেস করে অ্যাক্সিডেন্টটাকে আটকে দিচ্ছে। আর
যে জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা ছিল ওর আশেপাশে যে কন্ট্রোল রুমে থাকবে ওই কন্ট্রোল রুমে একটা রেড লাইট জ্বালিয়ে তার সাথে সাথে একটা বাজার বাজিয়ে সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে যে একটা ট্রাকে দুটো ট্রেন মুখোমুখি বসে চলে এসছে। তখন কন্ট্রোল রুমে বসে থাকা লোকগুলো দুটো ট্রেনের ড্রাইভারকে গাইড করে পাস করে দিবে দুটো ট্রেনকে। এতে কি হবে যে বড় বড় রেল ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের সাথে আর ঘটবে না বা আটকাতে পারবো আমরা এই দুর্ঘটনা। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে ট্রেনগুলো মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন তো প্রচন্ড জোরে আসে। হ্যাঁ, এ কত দূর থেকে সেন্স করতে পারবে? স্যার আমরা যেহেতু এটা ছোট মডেলের উপর বানিয়েছি তো আমরা রেঞ্জটা কম রেখেছি, বাট যখন আমরা বাস্তবায়িত করবো রিয়েল লাইফ ইউজ করবো একটা 2 থেকে 3 কিলোমিটার রেঞ্জ আমরা তৈরি করবো, যাতে যে কোনো যত স্পিড আসুক একটা স্পিডটাকে অ্যানালাইজ করে ট্রেনটাকে থামানোর মতো একটা রেঞ্জ তৈরি করবো যে ট্রেনটা মোটামুটি 2 কিলোমিটার রেঞ্জের মাঝখানে তো আরো অনেক কিছু থাকবে, সে ট্রেনটাকে কি করে সামনের ট্রেনটাকে কি করে বুঝবে? বুঝলাম স্যার, বলুন। মানে এই যে সেন্সরটা রয়েছে এখানে, এটা সম্ভবত ইনফ্রারেড রে সেন্সর। তো ইনফ্রারেড রে সেন্সর তো ওখানে কাজ করবে না, কারণ এটা তো মানে কি বলবো, ট্রেনের জায়গায় গরু চলে এলে বা কোনো যে কোনো পাখি চলে এলে। কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম যে রেলে চাপা পরে অনেক হাতি মারা যাচ্ছে, এর সঙ্গে অনেক কমে যাচ্ছে। এটা স্যার অনেক সব রকম অবজেক্টিভ কমে যাবে, যেই জায়গায় হাতি খুব মারা যাচ্ছে মানে যেই স্পটে, ওই স্পটে যদি আমরা এইসব ট্রেন ইউজ করি হাতির সংখ্যাটা আমরা বাড়াতে পারবো, হাতির বিলুপ্ত হওয়াটা আমরা বাড়াতে পারবো। আচ্ছা, ইনফ্রারেড রে সেন্সর কি মনে হয় সব ক্ষেত্রেই কার্যকর হবে? মানে এছাড়া যদি আল্ট্রাসাউন্ড জাতীয় কোনো সেন্সর ব্যবহার করা হতো? আমার মতে বলে মানে বলতে পারছি না স্যার, সেন্সর জন্য আমরা ইউজ করে দিই, কারণ এটা মডেল বলে একটা কম মানে আমরা মোটামুটি একটা ছোট মডেলের জন্য একটা সেন্সর ইউজ করেছি, বা যখন বাস্তবায়িত করবো রিয়েল লাইফ ইউজ করবো তখন একটা অ্যাডভান্স সেটা কিরকম হতে পারে? সেন্সরটা ইউজ করবো। মানে আমি জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ এর ওপর যদি ময়লা পড়ে যায় বা এর ওপর যদি কোনো কাপড় চাপা পড়ে যায় তখন এটা এমনিতেই সেন্স করবে যে কিছু একটা বাধা আছে সামনে। স্যার এটা এমন ভাবেই মানে ট্রেনের সাথে সেটিং করা থাকবে, মানে রিয়েল লাইফে মানে বাস্তব ট্রেনটা ওটা এমন ভাবেই করা থাকবে যাতে এইগুলো মানে এরকম প্রবলেম যাতে না আসে, বাট যাতে ফ্রিকোয়েন্সি থাকতে পারে এমন অবস্থায় যাতে প্রোগ্রামিং করা হবে ট্রেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমার নাম আঁচল পাল, আমি কাশীপুর সেন্ট ইনিয়ান্স হাই স্কুল ফর গার্লস এর একজন ছাত্রী। আমরা এখানে একটা মডেল নিয়ে এসেছি, যে মডেলটার টপিক হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ ওয়াটার ইলেকট্রিসিটি ক্রিয়েট করা। আমরা এখানে একটা উচ্চতা থেকে জলের ফোর্সা দিয়ে এই টারবাইনটায় জল পেলে এই টারবাইনটা ঘুরিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। আমাদের জলটা যাতে ওয়েস্ট না হয় তাই আমরা এখানে একটা রিসাইকেলের সিস্টেম করেছি, এইখান থেকে আমরা বারবার এই জলটাকে রিসাইকেল করতে পারবো। আমাদের এই যে জলটা আছে এইটা যাতে ওয়েস্ট হয়, এই এক্সেস জলটা, তাই আমরা এখানে একটা সিস্টেম করেছি যাতে এই গার্ডেনে প্লান্টস গুলো এই এক্সেস জলটা ওয়াটারিং করে দিতে পারে। আমরা আমাদের একটা অ্যাপার্টমেন্টে সবসময় ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না, আমাদের যখন ইলেকট্রিসিটির প্রয়োজন হয় বা যখন আমাদের লোডশেডিং হয় তখন আমরা সুইচটা অন করে এখানে ইলেকট্রিসিটি আনতে পারবো, আর যখন আমাদের প্রয়োজন হয় না তখন আমরা মানে সুইচটাকে অফ করে দেবো। তুই বল। ভারতবর্ষের অনেক জায়গায়, আমার নাম নিকিতা সাউ, আমি কাশীপুর সেন্ট ইনিয়ান্স হাই স্কুল ফর গার্লস এর ছাত্রী। আমরা অনেক জায়গায় আমাদের ভারতবর্ষে যেখানে ইলেকট্রিসিটি আমরা প্রোভাইড করতে পারি না, যেখানে ইলেকট্রিসিটি পৌঁছাতে পারে না বা পৌঁছালেও হয়তো সপ্তাহে 1-2 দিনের জন্য পৌঁছায়, সেই সব জায়গায় আমরা রেন ওয়াটার বা নদীর জল, ঝর্ণার জল, আমরা ওখান থেকে ওয়াটার ইলেকট্রিসিটি প্রডিউস করে সেই সব জায়গায় আমরা ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারি। তাহলে সেই সব জায়গার মানুষেরাও অন্ধকার থেকে আলোয় আসতে পারবে। এটাই আমাদের মডেলের টপিক, আর আমাদের এই মডেলটা পুরোটাই ইকো ফ্রেন্ডলি, কোনো পলিউশন এখানে হয় না। আমাদের মডেলের এই যে এটা আছে, আমাদের মডেলটা যেটা করার আছে ওইটা ওইখানকার যেখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি ওখানকার মানুষেরা যদি কিছু কিছু টাকা ইনভেস্ট করে আর গভর্নমেন্ট যদি একটু তাদের হেল্প করে তাহলে ওইখানেও আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। এটাই আমাদের মানে ইচ্ছা, মডেলের বিষয়। আমার নাম সন্দীপ্তা রায়, আমি কাশীপুর সেন্ট ইনিয়ান্স হাই স্কুলের ছাত্রী। আমার নাম আরাত্রিকা ঘোষাল, আমি কাশীপুর সেন্ট ইনিয়ান্স হাই স্কুলের ছাত্রী। আমরা সবাই নবম শ্রেণীতে। সমিত শাহ, সদর সরকার বিদ্যালয়ের আমি হিউম্যানিটিস বিভাগের ছাত্র, এবং আজকে আমার এখানে প্রেজেন্ট করতে চলেছে আগ্নেয়গিরি। আমরা কম বেশি সবাই আগ্নেয়গিরির ব্যাপারে জানি, কিন্তু আগ্নেয়গিরি অনেক হয়, যেমন হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি, একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। তো সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে সব থেকে খতরনাক আগ্নেয়গিরি, বিপজ্জনক আগ্নেয়গিরি। প্রথমে আমরা সক্রিয় আগ্নেয়গিরির ব্যাপারে আলোচনা করি। তো সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে যেই আগ্নেয়গিরিগুলি অবিরাম ভাবে বিস্ফোরিত হয়, সেগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি।
যেমন আমাদের ভারতের অন্তর্গত ব্যারেল, যেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র আগ্নেয়গিরি। আর তারপরে হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি অনেক বছর নিস্তব্ধ থাকে, তারপরে আবার ওটা বিস্ফোরিত হয় এবং হঠাৎই বিস্ফোরিত হয় এবং খুবই বিপজ্জনক ভাবে বিস্ফোরিত হয়। সেটা হচ্ছে আমাদের সুপ্ত আগ্নেয়গিরি। যেমন আমাদের সবার পরিচিত জাপানের ফুজিয়ামা, খুবই একটা বিখ্যাত সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। তারপরে হচ্ছে মৃত আগ্নেয়গিরি, যেই আগ্নেয়গিরি একবার বিস্ফোরিত হওয়ার পর এরপরে সেটা সম্ভাবনা নেই বিস্ফোরণ হয়, মানে মৃত্যু ঘটে গেছে আগ্নেয়গিরিটা, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। যেমন হচ্ছে আমাদের মায়ানমারের পোপো। আর স্যার যদি আমরা ধরি পুরো মহাবিশ্বে 100% ধরে ধরি আগ্নেয়গিরি, তার 70% প্রশান্ত মহাসাগরের অন্তর্বলয়ের মধ্যে অন্তর্গত। আর স্যার এটা হচ্ছে হ্যাঁ প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ের মধ্যে অন্তর্গত। আর এটা হচ্ছে প্রধান জ্বালামুখ, এখান থেকে বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস নির্গত হয়, যেমন কার্বন মনোক্সাইড, লাভা, মানে গ্যাসের মধ্যে পড়ছে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন রকম গ্যাসীয়। আর এখান থেকে লাভা নির্গত হয়ে এখানে সমভূমি গঠিত করেছে আর এখানে মালভূমি গঠিত করেছে। আর এটা হচ্ছে এক প্রকার ডেকান ট্র্যাপ, আমরা নাবিক জানি ডেকান ট্র্যাপ। তো এটাই আমার প্রেজেন্টেশন। নমস্কার। একটু রিঅ্যাকশনটা দেখি। রিঅ্যাকশনটা আমি তো হবে তো হবে তো একটু খাতা পাতাগুলো সরিয়ে দাও। যে রিঅ্যাকশনটা ছিল সেই কেন নিয়ে গেল, আরো টাইম লাগবে হয়তো। জলে পড়েছে যেহেতু রিঅ্যাকশনের জন্য যে আসলে সে নেই। আমি হচ্ছে বিশ্বনাথ সেন, আমি শৈলেন্দ্র সরকারের তরফ থেকে ক্লাস 11 এর ছাত্র অটোমোবাইলের। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ওয়াইফাই কন্ট্রোল ইকো ফ্রেন্ডলি গাড়ি, যে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোর যে ডেলিভারি টাইম গুলো ফাস্ট করার জন্য বা মেডিসিনে যে রাতের বেলা অনেকে মেডিসিন অর্ডার দেয় সেগুলোকে আরো তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা এই গাড়িগুলো, তো এই গাড়ি তৈরি হয়েছে। আমাদের মেন মাদারবোর্ড ইউজ করা হয়েছে ESP8266 নট MCU বোর্ড। আর এখানে 4টে মোটরকে কন্ট্রোল করার জন্য L298 মোটর কন্ট্রোলার ড্রাইভার ইউজ করা হয়েছে। আর এখানে পাওয়ার হিসেবে ইউজ হচ্ছে 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক। এটা আমাদের ওয়ার্কিং মডেল। হ্যাঁ সরে একটু ডিসকানেক্ট। ওকে স্যার, ফিডব্যাকটা দেবেন স্যার। দেবজিৎ প্রামাণিক। আর নমস্কার, আমার নাম বিজয় দাস। আমরা SSPS বিদ্যালয় থেকে এসেছি। আমাদের চার্জিং প্রজেক্ট। এই যে অনেক সময় হয় না যে এই যে আমাদের বাড়িতে বাইরে যে এই যে লাইট জ্বালানো অনেক সময় ঝগড়াই হয়। এবার কোনো কারণে কি হয়েছে, আমাদের মা বা ঠাকুমা লাইট জ্বালাতে ভুলে গেছে। তাহলে ধরুন এই দিকটা আমাদের লাইটটা কিন্তু পুরোপুরি রাতে ভুলে গেছে, তাহলে এই দিকটা পুরো অন্ধকার। এবার এখানে আমি পড়াশোনা করে এলাম, তখন কি হচ্ছে এই দিকটা তো কুকুর বিড়াল তো বসে থাকতেই পারে, আমরা তো জানি না। এবার কি হচ্ছে, আমি এখান থেকে এলাম, আমার গায়ে ফোন করে আমি ওদের গায়ে বাড়িয়ে দিলাম। ওরা কি হলো, আমার উপর ক্যাক করে কামড়ে উঠলো। এখানে তো চোর থাকতেই পারে, যেখানে চুরি করবে। এর ফলে তো আমাদের বাড়িতে নানা রকম ঝগড়া অশান্তি তৈরি হয়। এছাড়াও হয় যে কোনো কারণে বাড়ির বাইরে লাইট জ্বালালেও নেভাতে ভুলে যায়। এর ফলে কি হচ্ছে যে আমাদের বাড়ির বাইরে যখন আমরা চোখে দেখছি তখন কি বলছে বন্ধ, কিছু হবে না, কিন্তু অকারণে কারেন্টের বিলও উঠছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে ওর জন্য আমরা এই প্রজেক্টটা বানিয়েছি। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল করে বোঝাচ্ছি।
ধরে নিন এটা আমাদের কৃত্রিম সূর্যের আলো। এটা যখন আমাদের সূর্যের আলোটা পড়ছে তখন আমাদের এই এবার সূর্যাস্ত হচ্ছে তখন আমাদের এই বাইরের লাইটটি অটোমেটিকলি জ্বলে উঠছে। আবার সূর্যোদয় হবে বাইরের লাইট অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটাই আমাদের টোটাল। ভাই এটা আমি দেশবন্ধু বিদ্যাপীঠের ছাত্র। এখানে মডেল আছে, মডেল এনেছি। আমরা এখানে এসেছি একটা এটা হলো আমরা যেসব ক্ষুদ্র পদার্থগুলোকে পরিবেশে খালি চোখে দেখতে পারি না সেই সকল পদার্থকে মাইক্রোস্কোপের দ্বারা দেখি। মাইক্রোস্কোপের কাজ হলো ছোট ছোট ক্ষুদ্র পদার্থগুলিকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলোকে আমাদের দেখার জন্য স্পষ্ট করে দেওয়া, মানে যে কোনো ছোট পদার্থকে বড় করে। আমরা এখানে সেটাই বোঝাতে চেয়েছি মাইক্রোস্কোপের কাজ কি করে। মাইক্রোস্কোপে থাকে দুটি আইপিস। আইপিসে যত মান লেখা থাকে ততই বড় গুণ সেটি দেখাবে। আমরা এখানে দেখুন 15 গুণের আইপিস নিয়েছি, অর্থাৎ যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখি তাহলে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ 15 গুণ দেখাবে। ফলে দেখি 15 দেখাবে 250 আমরা আপনারা দেখে নিন একবার, তারপরে বলছি। আছে এর মূল আছে পাতাটা দেখা যাচ্ছে। এখানের মান অনেকই কম বলে অত ভালো করে দেখাতে পারছি না। আমরা যদি এর থেকে বেশি আরো ছোট ছোট সেল দেখতে চাই তাহলে ওর মান বাড়াতে হবে। এখানে 15 গুণ আছে, আপনি 25, 30, 40 এরকম মান দিতে পারেন। এর সাহায্যে যতই ক্ষুদ্র পদার্থ হবে তত ভালো দেখা যাবে। ঠিক আছে, এটা হলো পরিবেশে অনেক দূষণ হচ্ছে, সেই জন্য আমরা এখানে অনেক জিনিসগুলো দূষিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে এখানে মডেল তৈরি করেছি। অর্থাৎ আমাদের বাড়িতে যে সকল ব্যাটারিগুলো থাকে সেগুলো পুরোপুরি ব্যবহার করার পর আমরা সেটা ফেলে দিই। সেটা আমরা না ফেলে সেটাকে পুনর্ব্যবহার করেছি। রিউজ, রিডিউস, রিসাইকেল, রিউজ, রিফিউজ, সেইগুলোর মধ্যে আমরা রিউজ আরটাকে ব্যবহার করেছি। এখানে আমরা টোটাল 8টি ব্যাটারি নিয়েছি। 8টি ব্যাটারি কাটার পর ভেতরে জিঙ্ক আর কপারটাকে নিয়েছি। এখানে আমি বার করে দেখাতে পারি, এটা দেখে নিন। দেখা এখানে এখন টোটাল 5 ভোল্টের মতন দিচ্ছে। এখন যদি আমরা এটাকে চার্জ দিই তাহলে 12 ভোল্ট পর্যন্ত ডিসি কারেন্ট দিতে পারে। আচ্ছা, এটা রিচার্জেবল আছে। আর এখানে বেশি কিছু না, খারাপ ব্যাটারি লাগবে এবং ব্যাটারিগুলো কিছু কাটতে হবে। এখান থেকে জিঙ্ক আর কপার বার করতে হবে। পাত থাকে এবং কপার একটি পাতলা মতন কালো মতন লম্বা জিনিস থাকে, সেটাকে আমরা তারের পর তার জুড়ে লবণ মিশ্রিত জলে চুপিয়ে সেটাকে আবার জেনারেট করছি, যার ফলে তড়িৎ শক্তিটা বহিঃপ্রকাশ পাচ্ছে। এটি হলো কপার আর এটি হলো জিঙ্কের পাত। আর কিছু আছে? এটা এখন চলছে না, বাট বোঝাতে সব বলে দিচ্ছি একবার সার্কিটটা। আমরা এটা হলো অটো কাটার ওয়াটার পাম্প। আমরা যেসব বাড়িতে আমাদের যেসব ট্যাঙ্কি থাকে, ট্যাঙ্কি যখন জল ওভারলোড হয়ে যায়, তখন কোনো ছিদ্র দ্বারা বা কোনো পাইপের দ্বারা জলটি বয়ে চলে যায়, জল থেকে না হয়, সেই জন্য এটা আমরা এটা খারাপ হলে আমি দেখাতে
বানাতে পারছি না, আমরা কীভাবে বানাতে হবে সেটা আমরা বলে দিচ্ছি স্যার। এখানে আমরা একটি ডায়োড রেজিস্ট্যান্সে কাজ করেছি। রিলে আর ডায়োড থেকে একটি ওয়্যার বেরাবে, রিলে আর ডায়োড থেকে একটি ওয়্যার বেরাবে, সেটি যাবে মোটরের সঙ্গে যুক্ত হবে। আর ট্রানজিস্টার আর রেজিস্ট্যান্স, এটা হলো ট্রানজিস্টার আর এটা রেজিস্ট্যান্স থেকে একটি ওয়্যার বেরাবে, সেটি যখন মোটরের শেষ প্রান্তে থাকবে, যখন জলটি ওভারলোড হচ্ছে তখন যখন ব্যাটারির সঙ্গে টাচ হবে অটোমেটিক বন্ধ করে দেবে। আর থেকে আমরা যদি কোনো বাড়ির কাজে যদি বাইরে চলে যাই বা কোনো কাজে যদি ব্যস্ত থেকে যাই, তাহলে আমরা এই সার্কিটটা ঘরে করা থাকি, তাহলে জলটা অনেক অপচয় থেকে বাঁচবে আর ভবিষ্যৎকালীন আমরা সব জল করে রাখতে পারবো। ঠিক আছে। আমার নাম হলো অভিক বায়েন, আমি বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হলো এক রকমের নিউক্লিক অ্যাসিড, যা মানব দেহের প্রতিটি কোষেই বর্তমান। এই আরএনএ এর পুরো নাম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। তো প্রথমে এর গঠন সম্বন্ধে বলি। এটির একটি ব্যাকবোন আছে। এই ব্যাকবোনের ব্রাউন কালার দিয়ে বোঝানো হয়েছে সুগারকে, আর ব্রাউন কালার দিয়ে বোঝানো হয়েছে ফসফরিক অ্যাসিডকে। এই দুটো পদার্থ দ্বারাই এই ব্যাকবোনটি গঠিত হয়েছে। তো এর গায়ে বিভিন্ন নাইট্রোজেন বেস জমা হয়েছে। নাইট্রোজেন বেস দু প্রকার, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন এর মধ্যে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন, পিরিমিডিনের মধ্যে থাকে ইউরাসিল আর সাইটোসিন। কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে ইউরাসিলের বদলে থাইমিন দেখতে পাই। এখনকার বিভিন্ন যে ক্ষতিকারক ভাইরাস, যেমন করোনা ভাইরাস, এইচএমপিভি ভাইরাস, সবই আরএনএ গঠিত। আরএনএ প্রতি মুহূর্তে নিজের রূপ বদল করতে পারে। সেই কারণে এই সব ভাইরাসের ভ্যাকসিন বানানো অত্যন্ত দুরূহ ব্যাপার। আমি সুমন সিং, কাশীপুর রবিওয়ালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী, ক্লাস 10-এ পড়ি। আমরা এবং এটি তার চার্ট। তো নিউরন হচ্ছে আমাদের দেহের একটা কোষ, যা বাইরের উদ্দীপনা সংগ্রহ করে। নিউরনের দুটি অংশ, একটা কোষ দেহ, একটা অ্যাকশন। কোষ দেহের ডেনড্রাইট এবং দুটি প্রধান কাজ করে। ডেনড্রাইট হচ্ছে বাইরে থেকে উদ্দীপনা সংগ্রহ করে। মনে করেন আমরা রাস্তায় খেলছি, আমাদের পায়ে কিছু ফুটে গেছে, সেটা আমরা বুঝবো কি করে? নিউরন যেহেতু আমাদের শরীরের সমস্ত জায়গায় থাকে, তার জন্য আমরা আমাদের যেখানে লেগেছে সেখানটায় আমরা বুঝতে পারি। যেমন নিউরনের ডেনড্রাইট হচ্ছে সেই উদ্দীপনাটাকে সংগ্রহ করে। এখান থেকে নিউরনের উদ্দীপনা সংগ্রহ করে এবং সেটি নিজল দানার কাছে প্রবাহিত করে। আস্তে আস্তে সেটি অ্যাকশনের মাধ্যম থেকে নিচের দিকে প্রবাহিত হতে থাকে, নিচের দিকে এইভাবে করে যেতে থাকে। সবশেষে প্রান্তপুরুষের কাছে এসে সেই উদ্দীপনাটি পরের নিউরনে প্রবাহিত হয়। এইভাবেই এটা কন্টিনিউ হতে থাকে। এক পর্যায়ে সেই উদ্দীপনাটি আমাদের মস্তিষ্কে আসে এবং আমাদের মস্তিষ্ক তখন আমাদেরকে আদেশ দেয় যে আমরা কি করব। যেখানে আমাদের যেখানে আমরা আঘাত হয়েছি সেই জায়গাটা আমরা কি করব, কি রিয়াকশন দেবো, তখন আমাদের মস্তিষ্ক আমাদেরকে বলে। আমরা দেখেছি প্রথম শ্রেণীর লিভারে বাধা ও বলের মাঝে থাকে আলম্ব। আছে ওটা হলো বল, ওখানে আমরা প্রয়োগ করছি। আর যেখানে জিনিসপত্র রাখা হয় ওটা হলো বাধা। বাধা ও বলের মাঝে থাকে আলম্ব। যেমন দ্বিতীয় শ্রেণীর লিভারে বল ও আলম্বর মাঝে থাকে বাধা। যেমন একটা হাতে ঠেলা গাড়ি, এই গাড়ির দুপাশে বল প্রয়োগ করা হয়, আমরা ওকে ঠেলি তো বল প্রয়োগ করা, ওটা হচ্ছে বল। আর এইখানে মাঝে থাকে বাধা। আর এই যে চাকাটা আছে
ওটা হচ্ছে আলম্ব। যেমন তৃতীয় শ্রেণীর লিভারে বাধা আলম্বর মাঝে থাকে বল, যেমন একটা চিমটে, এই দুটো হলো আলম্ব, আর এই দুটো আমরা বল প্রয়োগ করছি, তো এটা হলো বল, আর এই মুখেরটা হলো বাধা। ছাত্রী, এটি রেচনতন্ত্র। আমাদের মানবে রেচনতন্ত্র হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই রেচনতন্ত্র বৃক্ক, মহাধমনী, দুটো মূত্রাশয়ের মুখে থাকা মূত্রনালী, এই দিয়ে গঠিত। দুটো বৃক্ক আমাদের পিঠে কোমরের দিকে মেরুদণ্ডের দুপাশে অবস্থান করে। এই বৃক্কের মধ্যে থাকা নেফ্রন আমাদের শরীরের যে দূষিত রক্ত সেটাকে পরিশ্রুত করে এবং পরিশোধিত রক্তকে পুনরায় ফিরিয়ে দেয়, এবং যে বর্জ্য পদার্থ থাকে তা গোবিনীর মাধ্যমে মূত্রাশয়ে এসে জমা হয় এবং পরে তা মূত্রনালী দিয়ে নির্গত হয়। আমরা কমন একটা জিনিস মানে অসুখ শুনে থাকি যে ডায়ালাইসিস হচ্ছে, কেন হয়? যখন এই বৃক্ক সঠিকভাবে দূষিত রক্তকে পরিশোধিত করার কাজ ঠিক করে করতে পারে না, তখন এই ডায়ালাইসিসের প্রয়োজন হয়। সেখানে একটা মানে দূষিত রক্ত নিয়ে সেটাকে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মিশিয়ে সেটাকে পরিশ্রুত করা হয় এবং পরিশোধিত রক্তকে পুনরায় দেহে ফিরিয়ে দেওয়া হয়, যে বর্জ্য পদার্থ থাকে তা নির্গত করে দেওয়া হয়। এই দূষিত জলটা ধরে নিচ্ছে সেই দূষিত পদার্থ রক্ত, যা এখানে দিচ্ছি, এবং এটি গেল মধ্যে থাকা নিউরন, সেটাকে পরিশোধিত করলো এবং পরিশোধিত দেহে ফিরিয়ে দিল, এবং যে বর্জ্য পদার্থ তা গোবিনীর মাধ্যমে মূত্রাশয়ে জমা হলো এবং তারপরে মূত্রনালী দিয়ে নির্গত হলো। আমি হচ্ছে শ্রীজিতা বোস, কাশীপুর হোমিওবালা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। Good evening. I am Sania Parvez from Crescent School, class 12. Actually, our main motive of the model is Eco Ink City. We generated this ink from the air pollution. Here, these are IR sensors. These are ion sensors. It detects the motion of the vehicle, and through the circuit, the fan of the smoke absorber gets started, and then which the smoke the vehicles left behind, it gets sucked into the smoke absorber, and then it straightly passed it to the carbon collector where carbon powder stores, and from the collected carbon we have made an ink, and from this ink we have painted a painting from this ink. Creativity, right? As we all know, solar panels are used for additional electricity, right? Wind turbines for additional electricity, helipads and bridges are for real estate charging. Our model also lands on sustainability and eco-friendly because we use waste materials like old cardboard boxes, parcel boxes, which people eventually throw away in the garbage, right? And we have also used a smoke detector which detects the other pollutants from the air. This is for vehicles and it detects other pollutants like industrial pollutants. And this is the diagram of the circuit. What components we have used, the positive and negative terminals connection. As you can see, we have used 16 capacitors in one circuit by the distribution of 8 on each of the sides. We have used IR sensors, 1K resistors, transistors and 5 volt relay, which supplies the current to the motor of the smoke absorber and carbon collector. ये आप तीनों का प्रोजेक्ट है? Yes, actually चारों का है। Me, Mubashira Ali, Sania Parvez, and Zoya Salihin and Tuba Ara. It also reduces air pollution. As we all know, Delhi, Mumbai are the most polluted states, right? So basically it's an creative idea, right? It also reduces pollution and an innovative idea. As we are youth, young youth. Okay. Thank you. As you can see,
My name is Shahzad Khan. This is Tawfiq Ali and this is Salan Ahmed. So we have made a water harvestation project. The water will harness in the top of the house, and then will go to the filter, and then to the main tank, and then to the well, and it will preserve here, and it will pump the grass to water. This is our water harvestation project. Can you speak in English? Okay, my name is Mohammad Muzammil. I'm from class 9. And I'm from class 9. He is my friend Obash Raza and he is my friend Motisham Siddiqui. So we are from the Crescent School. So my name is Mohammad Muzammil. I am from the Crescent School, class 9. He is my friend Obash Raza. He is also studying in class 9. And Motisham Siddiqui, my friend, he also studies in class 9. So here we got the model of 3D replica of a neuron. Neuron, here you can see the basic structure of a nervous system. All the functions of nervous system are controlled by the neuron. Here we have got some basic parts of neuron like dendrites, nucleus, axon hillock, root of Nanvier, myelin sheath, axon terminal, synaptic knob, and some other parts called synaptic cleft. Okay, so the function of dendrite is to input the signals coming from the another neuron and transmit it through the axon till the synaptic knob. Synaptic knob helps us to release a chemical called neurotransmitter, also known as acetylcholine. So acetylcholine helps us to improve the complete the mechanism, impulse transmission, the complete process of impulse transmission. So that's it. We can say that it's a basic structure. That's it, sir. Thank you. We are from the Crescent School, class 10. My name is Firdaus Bano. My name is Zainab Tanveer. We have created this model on carbon purification. My name is Nashin Khatun. My name is Tasneem Fatima. We have created this model on carbon purification. As you can see, we have placed a smoke absorber here, which will trap all the smoke coming from cars and factories. Then the smoke absorber will transfer all the smoke to this carbon purifier. This carbon purifier has 2 carbon filters. These are the carbon filters. These carbon filters trap all the carbon molecules. As you can see, we have the carbon molecules, and then the fresh air is emitted from this air filter plate, and from this carbon we can make activated charcoal. Thank you. We are representing our air pollution detection model. We are from the Crescent School. I am Antasha, I am Zanab, and I am Shafaq Ragib, class 10. So basically this model detects the smoke around us and can fly over the different areas from the drone. So we are showing how it works. You can see the smoke around us. Now we will work on it. Okay. Let me show you how it works. So basically this is a smoke sensor. It detects the smoke coming from there and sends a signal to this buzzer. This buzzer sounds an alarm and alert the people that the nearby surrounding is polluted. We have mounted it on a drone, making it far easy to use. It can fly over the different areas where we cannot reach. We can sit here and we can know where the pollution is occurring. Basically it allows it to fly over areas and detect the pollution. The main purpose is to make this project that Delhi had been reported as the most polluted city, as you know, and then Kolkata had been 5th. So we can use this in future year for a better air quality for our next generations. And air pollution automatically reduces the lifespan of us. That's why we want to use this idea in future years and for healthy environment. It causes many diseases like neurological disorders, heart diseases, lung cancer, respiratory issues, etc. Thank you very much for your time. Thank you so much. Thank you. No. Be good. আমার নাম সুমিত দাস। আমি নাকেল হাই স্কুল থেকে এসেছি। আমি ক্লাস 8 এ পড়ি।
আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রেডিকশন অফ ন্যাচারাল ক্যালামিটিস। আমাদের বাড়ির সামনে যে ল্যাম্প পোস্ট গুলো হয়, অনেক সময় কি হয়, ল্যাম্প পোস্ট আর এই মেন পাওয়ার সাপ্লাইয়ের মাঝখানে একটা ইনসুলেটর হয়। এই যে ইনসুলেটরটা অনেক সময় ক্ষয় হয়ে যায়, তার ফলে কি হচ্ছে, মেইন পাওয়ার সাপ্লাইটা এই ল্যাম্প পোস্টের মাধ্যমে স্লো করতে থাকে। তার ফলে যে ইলেকট্রিকটা যখন ফ্লো হয়, তখন এইখান দিয়ে যদি কেউ যাওয়া আসা করে বা এটাকে যদি কেউ টাচ করে, তিনি ওখানেই মারা যাচ্ছে। আর এখানে এখন গ্রিন আছে, মানে এখানে কোনো শর্ট সার্কিট বা কোনো আর্থ হয়নি। এখানে এখন ভোল্টেজটা দেখা যাচ্ছে 13 ভোল্টেজ আছে, মানে এখন এখানে গ্রিন আছে। যখন এটা হচ্ছে একটা লিকেজ কারেন্টটাকে যখন আমরা যখন আর্থ করছি, মানে ঝড়ের সময় অনেক সময় কি হয়, মানে প্রত্যেক বছর প্রায় 11,000 লোক এই কারণে মারা যাচ্ছে। এখানে এখন আমরা এটাকে টাচ করছি, আর্থ করছি, এখানে রেড এনার্জি দিয়ে দিচ্ছে এবং ভোল্টেজটা এখানে 0 হয়ে যাচ্ছে। তার ফলে কোনো মানুষের ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমার নাম আকাশ অধিকারী। আমার নাম পল্লব সাহা। আমরা দুজন কালীধন ইনস্টিটিউশনের ছাত্র। তো আমরা যে প্রজেক্টটা বানিয়েছি সেটা হচ্ছে বিজ্ঞানী বার্নলি যে শক্তি সংরক্ষণ নীতি থেকে আদর্শিত হয়ে যে নীতিটা তৈরি করেছিলেন, সেই নীতিটার উপর বেস করে সেটা একটা প্র্যাকটিক্যাল আমরা দেখাচ্ছি। এছাড়া তার নীতিটা কোন কোন বিষয়ের উপর প্রয়োগ হচ্ছে সেই সমস্ত কিছু আমরা এখানে এক্সপ্লেন করছি। তো এইখানে যে এটা আছে, বিজ্ঞানী বার্নলির যে নীতিটা সেটা বলছে কোনো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তার যে কোনো একটি বিন্দুতে প্রতি একক আয়তনে তার যে গতিশক্তি, চাপ শক্তি এবং স্থিতিশক্তি হয়, তার সবকটা সমষ্টি হবে ধ্রুবক পদ, মানে আনচেঞ্জ থেকে যাবে। এই যে প্র্যাকটিক্যালটা, এখানে হাইটটা আমি চেঞ্জ করছি না, তার মানে mgh পোটেনশিয়াল এনার্জি এটা সেটা কনস্ট্যান্ট থাকছে। পোটেনশিয়াল এনার্জি এটা কনস্ট্যান্ট থাকা মানে এখানে পড়ে থাকছে আর দুটো কাইনেটিক এনার্জি আর প্রেসার এনার্জি। এখানে যদি কাইনেটিক এনার্জি বাড়ানো যায় তাহলে প্রেসার এনার্জি কমবে বার্নলির নীতি অনুসারে। এই যে দুটো বল আছে তাদের মাঝখানে যে এয়ারটা, সেখানে আমি যদি ফু দিই তাহলে এখানে যে এয়ারের ভেলোসিটি সেটা বাড়বে, মানে এয়ারে কাইনেটিক এনার্জি বাড়বে। এখানে কাইনেটিক এনার্জি বাড়া মানে এখানে প্রেসারটা কমবে। এখানে প্রেসার কমে যাওয়া মানে এটা হবে লো প্রেসার, এর তুলনায় এর প্রেসার কম মানে এটা হবে হাই প্রেসার, এটা হবে লো প্রেসার। লো প্রেসার এরিয়া থেকে হাই প্রেসারের দিকে এয়ার আসবে এবং দুটো বল কাছে চলে আসবে। করা যাক এইরকম ভাবে। আমরা যদি এবার এটাই ফলো করে এরোপ্লেন ওড়ে। কিভাবে এরোপ্লেন ওড়ে? এরোপ্লেনের উইংটা যদি আমরা এভাবে কাটি, যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটা আমরা এখানে ড্র করেছি। এখান দিয়ে যখন বায়ুটা চলাচল করে তখন এখান থেকে দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, একটা এই দিক দিয়ে কার্ভ এরিয়া দিয়ে যায়, একটা প্লেন এরিয়া দিয়ে যায়। আর এয়ারের ডেস্টিনেশন হলো এইটা। ডেস্টিনেশন যেহেতু এইটা, তাহলে এখানকার ভেলোসিটি বাড়াতে হবে, কারণ যদি ভেলোসিটি না বাড়ে তাহলে এখানকার ভ্যাকুয়াম তৈরি হবে। আর আমরা জানি নেচার কোনোদিন ভ্যাকুয়াম তৈরি করতে দেয় না, ওই জন্য এখানকার ভেলোসিটি বেড়ে যাবে। আর ভেলোসিটি বেড়ে গেলে বলতে চাপ শক্তি কমে যাবে। আমরা জানি ভেলোসিটি আর প্রেসার বলতে গেলে ইনভার্স প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্কে কাজ করে। ওখানকার লো প্রেসার এরিয়াতে এই জায়গাটা কনভার্ট হয়ে যাবে, আর এই জায়গাটা হাই প্রেসার থাকবে যেহেতু এখানে প্রেসারটা বেশি। আর আমরা জানি হাই প্রেসার সবচেয়ে লো প্রেসারের দিকে যাতায়াত করে, ওই জন্য হাই প্রেসার লো প্রেসারের দিকে একটা বল প্রয়োগ করবে, ওই জন্য উপরে উঠে যাবে। এই জন্য আমরা জানি যখন প্লেন যখন ট্র্যাকে থাকে একেবারে উপরে উঠে যায় না, আগে এরোপ্লেন আগে একটুখানি ওয়ার্ম আপ বলছি একটুখানি রান আপ করে নেয়, রান আপ করার পর সেটা উইংটা নিয়ে ওঠে, কারণ ভেলোসিটিটাকে সঞ্চয় করে, নাহলে সে উঠতে পারবে না। এছাড়া আমরা সবাই অনেকের সময় জানি আমফান, আয়লা প্রভৃতি ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়। কি করে ঘরের চাল উড়ে যায় সেটা আমি এখনো বিস্তারিত বলতে যাচ্ছি। ঘরের এখনো তো এয়ার আছে, কিন্তু এখনো এয়ার আমার চোখে দেখতে পাচ্ছি না। অনেকে বলবে এখনো তো এয়ার আছে, মানে এখন কেন উঠছে না? কারণ এয়ারে যখন গতিবেগ মানে স্পিড সেটা এখন 20 কিলোমিটার 25 কিলোমিটার এরকম আছে। ঝড়ের সময় সেটা 250 300 ম্যাক্সিমাম 400 এরকম আছে। আমফানের সময় 400 ছিল। কারণ এখান থেকে যখন এয়ারটা যখন ব্লো করে, ওখানকার ভেলোসিটিটা যত বেশি ঝড়ের গতিবেগ বেশি তত ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি যত বাড়বে প্রেসারটা তত কমবে। ভেলোসিটি এখানে বেড়ে গেলে প্রেসারটা কমে যাচ্ছে, যেহেতু এখানে লো প্রেসার এরিয়াতে যাটা কনভার্ট হয়ে যাচ্ছে। আর ভিতরে একটা হাই প্রেসার রয়েছে, যেহেতু এখানে চলাচল করছে না প্রেসারটা, ওই জন্য একটা হাই প্রেসার লো প্রেসারের দিকে যাতায়াতের সময় একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে রূপের উপর, ওই জন্য এখানে উড়ে চলে যায়। আর একটা আমরা সচরাচর অনেক প্যাসেঞ্জার যারা নিত্যবহ প্যাসেঞ্জার যারা অফিসে যায়, নিত্যবহ কাজকর্মে যায়, তারা দেখে থাকবে যে যাতায়াতের সময় দেখা বলা যায় ডু নট ক্রস দ্য ইয়েলো লাইন থ্রু ট্রেন ইজ পাসিং। কেন
কেন বলা হয়? টু ট্রেন যখন পাস করবে, ভেলোসিটিটা নিয়ে যখন সে আসবে, ভেলোসিটি যখন প্রেশারটা অনেক কমে যাবে, ভেলোসিটি যত বেশি প্রেশারটা কমে যাবে। এটা যদি আমি ট্রেন ধরি তাহলে এখানকার যে ভেলোসিটিটা বেশি হয়ে যাবে, প্রেশারটা কমে যাবে, মানে আমার সামনের অংশের প্রেশারটা কমে গেলে মানে লো প্রেশার এরিয়াটা এটা কনভার্ট হয়ে যাবে। আর পিছনে একটা হাই প্রেশার এরিয়া রয়েছে, হাই প্রেশার এরিয়া আমাকে ধাক্কা দিয়ে লো প্রেশার এরিয়ার দিকে যেতে যাবে আর আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আর কেউ যদি সে সামলাতে পারে, কেউ সে সামলাতে পারে না। যে সামলাতে পারে না সে পড়ে যাবে, পড়ে যাওয়ার চান্স থাকে, আর বলতে গেলে মৃত্যুর সম্ভাবনা করতে পারে, জীবন খোয়াতে পারে। এছাড়া গাছে যখন মেডিসিন স্প্রে করা হয়, মেডিসিন স্প্রে করার জন্য অটোমাইজার ইউজ করা হয়। তারপরে হায়ার ক্লাসে যখন ফ্লুইড ডাইনামিক্স পড়ানো হয়, ফ্লুইড ডাইনামিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার কিভাবে কাজ করছে? ফ্লুইডটা যখন এইভাবে যায়, এই জায়গাটা ক্ষেত্রফলটা কমিয়ে নেওয়া হচ্ছে। ক্ষেত্রফল কম মানে এখানে যে কাইনেটিক এনার্জিটা ফ্লুইডে সেটা বেড়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে প্রেশারটা এখানে কমবে, বার্নৌলির নীতি বলছে। সেই জন্য এই পাইপটায় দেখবো বাইরের এয়ারের থেকে যেহেতু এইটা প্রেশারটা কম, সেই জন্য এইখানটায় খুব সামান্য মাত্র ফ্লুইড উপরে উঠবে। আবার এইখানে যখন এরিয়াটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে এরিয়া বাড়ানোর জন্য যে ফ্লুইডের কাইনেটিক এনার্জিটা সেটা আবার কমে যাবে, যার ফলে এখানে প্রেশারটা হবে বেড়ে যাবে। যার ফলে আমরা যখন এই পাইপটা দেখবো, এই পাইপের মধ্যে ফ্লুইডটা ওই প্রেশারের জন্য অনেকটা বেশি উপরে উঠে গেছে। এইভাবে আমরা বার্নৌলির নীতি খুবই সিম্পল, বাট এই সমস্ত কিছু পেছনে বার্নৌলির নীতি আছে। থ্যাংক ইউ স্যার। আমরা জানি স্যার 2024, স্যার আমার নাম সন্দীপ রায়, আমি যাদবপুর বিদ্যাপীঠ থেকে আসছি, আমি ক্লাস 9 এর ছাত্র। স্যার আমরা জানতাম 2024 পর্যন্ত আমরা শুধু গ্লোবাল ওয়ার্মিং হতো, সেটাই স্যার 2025 এসে গ্লোবাল বয়েলিং হতে শুরু। স্যার গ্লোবাল বয়েলিং এর মেইন দুটো অ্যান্টাগনিস্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। স্যার কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড আফটার কোল আমরা যে জিনিসগুলো এখন নিচ্ছি সেগুলো মেইন উৎপন্ন করে। স্যার কোল বার্ন করলে স্যার বার্ন কার্বন তৈরি হয়, স্যার সেটা ফার্স্ট পজিশনে। আর আমরা এখন যেগুলো ইউজ করছি তুলো, টিস্যু পেপার, এগুলো বা কার্ডবোর্ড, এগুলো বার্ন করলে সেকেন্ড পজিশনে থাকে। স্যার স্যার এখন আমরা এই যে এখন আপনি দেখতে পাবেন, আমরা যখন এটাকে পোড়াবো তখন একটা কালো ধোঁয়া উৎপন্ন হবে। স্যার কালো ধোঁয়াটাকে আমরা এখানে এই চেম্বারের ভেতর দিয়ে পাঠিয়ে স্যার এই চেম্বারের ভেতর দিয়ে পাঠিয়ে আমরা এই জায়গাটায় একটা কার্বন অ্যাবজর্বার আছে, এই জায়গাটায় এই কার্বন অ্যাবজর্বারে বার্ন মানে বড় মলিকিউল অফ বার্ন কার্বন সেটাকে আটকে দেবো তুলো দিয়ে। আর যে ছোট মলিকিউল গুলো সেটা আমরা একটা ফুয়েল পিউরিফিকেটর দিয়ে আটকে দেবো। স্যার সেই ফুয়েল পিউরিফিকেটরটা স্যার আমাদের বাইকে থাকে, এবং স্যার ফুয়েল পিউরিফিকেটরটা যেরকম ফুয়েলের জন্য ইউজ হয় সেরকমই স্যার কার্বনের জন্য ইউজ হচ্ছে। স্যার স্যার যখন আমরা এটাকে ইউজ করবো স্যার তখন আমরা আপনাকে খুলে দেখাবো এটা কিরকম কালো হয়ে গেছে তুলোটা। স্যার আমরা ও একটা এখন মডেল দেখাচ্ছে যে কি করে কাজ করছে, এটা দারুণ। খেয়াল করেছেন একটা কালো ধোঁয়া বেরোচ্ছিল, এবার এখান থেকে একটা সাদা ধোঁয়া বেরোবে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। দেখুন অলরেডি শুরু হয়ে গেছে, একটা সাদা ধোঁয়া বেরোতে শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার সেটা সাদা স্যার। এটা যদি স্যার বলছি যে এই স্যার ওদিকটা দেখুন স্যার একদম কালো হয়ে গেছে। স্যার ওদিকটা একদম কালো হয়ে গেছে। স্যার স্যার আমরা জানি স্যার এটার জন্য স্যার ইন্ডিয়া 1 থেকে 1.5 লাখ মানুষ স্যার শুধুমাত্র এয়ার পলিউশনের জন্যই মারা যায়। স্যার স্যার আমরা সেটাকে স্যার মোস্ট সিম্পল প্রজেক্ট দিয়ে স্যার সেটাকে আমরা একটা মোস্ট সিম্পল প্রজেক্ট দিয়ে আমরা তৈরি মানে ওটাকে পিউরিফাই করার চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার। So sir, you must be thinking that what is this model? Like, so, my name is Anand Krishan Jha from class 8B. My name is Anand Krishan Jha from class 8B, and this is our model obstacle avoiding car. You must be knowing that 90% of the car accidents that take place are due to different cars hitting
each other, or 90% of the accidents that take place on road are car accidents. So now we have implemented a new idea. This is the obstacle avoiding car. Now when you start this car or when you drive this car, when an obstacle comes near this, the ultrasonic sensor senses the obstacle and takes you to the destination in a safer manner. Now by this we can save lives as well as property also, because now you must be thinking that automatic cars are already been invented, then why this car? So I will tell you the difference between an automatic car and a obstacle avoiding car. In the obstacle avoiding car, in an automatic car, majorly what happens when an obstacle comes near the car or when any other car comes near this, it stops. But what if the other car bumps into the car? Then we cannot save the damage or we cannot recover the damage. But this obstacle avoiding car will avoid the obstacle or any other car and take you to your destination through a safer manner. Now you must be thinking, what if we don't have any danger from the car? So it detects the car and changes its direction only when this obstacle comes near it and a car accident is going to happen. Otherwise, in normal conditions, it will travel on its way simply. Now, what will happen if we implement this system into a car? So, if we implement this system into a car, this system will take the passenger safely to its destination very easily, and from the place where there is less traffic and less chances of any accident. We have implemented this. The inspiration of our model is from a bat. A bat also does the same motion in a similar manner and changes its path and takes the destination in the safer manner. We have used an ultrasonic sensor by which we have connected it to an Arduino Uno board, to a LAN motor driver, and there are 4 DC motors by which the car runs. We have put a command in it in C++ language. So this is our model by which we can save lives as well as property. Thank you. So this is Rehan Akhtar. He has helped me with the coding. I am Rehan Akhtar from class 8B. I have helped in the coding and also some of the wiring. So he has helped in mechanics as well as the coding. This is Diptanshu Barai. He is a designer. He was the base designer. I helped in each and every possible way in which I could. We three have made this project. Thank you. নাম আকাশ মন্ডল, লেকভিউ হাই স্কুলের ছাত্র আমি, নবম শ্রেণী। জবা ফুলের পাপড়ি থেকে লিটমাস কাগজের প্রস্তুতি, এটা স্বল্প মূল্যের প্রকল্প। আর জবা ফুলের পাপড়ির মধ্যে থাকে অ্যান্থোসায়ানি বলে একটা পদার্থ। এই পদার্থ অ্যাসিড দ্রবণে একরকম বর্ণ দেয় ও ক্ষার দ্রবণে একরকম বর্ণ দেয়। তাই আমরা জবা ফুলের পাপড়ি নিয়ে সাদা কাগজের ওপর বসে একটা কাগজ তৈরি করেছি লিটমাস কাগজের বদলে ব্যবহার করবো বলে। তাই আমরা এটা খুব কম খরচায় ও পরিবেশ বান্ধব হবে। যেটা কোম্পানিতে বানায় সেই কাগজটা কেমিক্যালের জন্য কষ্টটা বেড়ে যায় ও এটা পরিবেশ দূষণও ঘটায়। তাই আমরা এটা যারা অফোর্ড বা কিনতে পারবে না তাদের জন্য এটা তারা ঘরে নিজেরাও বানাতে পারবে। আর এটা যারা কোনো কাজ করে না তারা নিজেরা ব্যবসা খুলে এটা করতে পারবে। যদি দোকানে এটার দাম 20 টাকা হয়, নিজেরা 5 টাকা 10 টাকা দাম রেখে নিজেরা 5 টাকা। পিএইচ এর একটা স্কেল 0 থেকে 7 অবধি হলো অম্ল, আর 7 থেকে 14 অবধি হলো এটা ক্ষারীয়, আর 7 এর মাঝখানে যেটা সেটা হলো বিশুদ্ধ জল যেটা আমরা পান করি। পিএইচ কথাটি জার্মান দেশের প্রথম বিজ্ঞানী বলেছিলেন সোরেনসেন। এইচ কথার অর্থ হলো পোটেন্স বা পোটেনশিয়াল, আর এইচ কথার অর্থ হলো হাইড্রোজেন। নমস্কার। এইটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালটা দেখে। এটা হলো লেবু জল, এটা হলো লেবু জল অ্যাসিড, তাই এটার কালার হয়ে যায়। কেন নীল লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়, আর লাল লিটমাস ক্ষারীয় দ্রবণে নীল হয়ে যায়, যেরকম এটার কালার নীল হয়ে যায়। ধন্যবাদ, রাখছি। নমস্কার স্যার, আমরা চানগুড়ি মুকুন্দগঞ্জ হাই স্কুল থেকে এসেছি। আমার নাম সজল মন্ডল, আমরা ক্লাস 9-এ পড়ি। তো আমাদের এই প্রজেক্টের নাম তো এর কাজে আমাদের পৃথিবীতে ধীরে ধীরে
বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের খাদ্যের অভাব হচ্ছে এবং আমাদের যে বাসস্থান তৈরি করছি থাকার জন্য, তার জন্য আমাদের গাছের পরিমাণও খুব কমে যাচ্ছে। সাধারণত গাছ পরিষ্কার করেই আমরা সেগুলো তৈরি করছি, তো কার্বন ডাই অক্সাইড পরিমাণে বাড়ছে এবং অক্সিজেনের পরিমাণ কমছে খুব। তার জন্য আমরা এই প্রজেক্টটি যাতে না হয় তার জন্য আমরা প্রজেক্টটি তৈরি করেছি। তো আমাদের প্রজেক্টটি 3টি ভাগে ডিভাইড করা আছে। প্রথম ভাগ মাছ চাষ, দ্বিতীয় ভাগ গাছ চাষ আর তৃতীয় ভাগ ফিল্ট্রেশন পদ্ধতি। তো আমরা যেসব জায়গায় চাষের অপযোগী কিংবা পতিত জমি কিংবা ছাদের উপরে এইসব জায়গায় আমরা এই ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ করতে পারি এবং আমাদের এই আমাদের মাছটা আমাদের মাছ ফিশ ট্যাঙ্ক নিয়ে নেবো, তাতে আমরা জল দিয়ে কিছু মাছ ছেড়ে দেবো, মাছের খাবার দিয়ে দেবো। মাছ সাধারণত নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ ত্যাগ করে, সেই নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ মাছের পক্ষে অপকারী হলেও গাছের পক্ষে খুব উপকারী, এবং সেটি আমরা একটি পাম্পের মাধ্যমে উপরে তুলে নেবো। পাম্পের মাধ্যমে তোলার পরে গাছের মধ্যে দিয়ে সেই নাইট্রোজেন যুক্ত জলটা আমরা সরবরাহ করবো। গাছ সেটি সংগ্রহ করার পরে সেটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে এবং যে জলটি আমরা ওয়েস্ট হচ্ছে সেটি আমরা এখানে স্টোর করবো। কারণ যদি আমরা এই জলটি ফেলে দিই তো মাছও মারা যাবে এবং গাছটিও মারা যাবে। তা এখানে যদি বেশি নাইট্রোজেন যুক্ত জল হয় তো জলটা নষ্ট হয়ে যাবে, মাছও মরে যাবে। তা আমরা এখানে ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ করছি। ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ আমরা এখানে জলটি সরবরাহ করছি। জলটি সরবরাহ করার পরে জলটিকে গাছটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। খাদ্য তৈরি করার পরে যে জলটি ওয়েস্ট হচ্ছে জলটা মানে সংগ্রহ করছি। তারপরে জলটি যদি বেশি তোমাকে নাইট্রোজেন যুক্ত হয় তো জলটিও নষ্ট হয়ে যাবে, মাছও মরে যাবে। তার জন্য আমরা এখানে ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ করেছি। ফিল্ট্রেশন প্রক্রিয়ায় জলটি পিউরিফাই করে ফের এখানে পাঠাচ্ছি যাতে মাছটাও বেঁচে থাকে, গাছটাও বেঁচে থাকে। তো মাছের পরিমাণ বাড়ার জন্য আমাদের খাদ্যের অভাব হবে না এবং গাছের পরিমাণ বাড়ার জন্য আমাদের অক্সিজেন পরিমাণ বৃদ্ধি পাবে, কার্বন ডাই অক্সাইড পরিমাণ কমবে। আমরা যেসব সাধারণত যে বাজার দিয়ে সেই রাসায়নিক উপায়ে যেই খাদ্যগুলো পেয়ে থাকি সেগুলো আমাদের শরীরে অনেক এফেক্ট করে। আমরা যদি জৈবিক উপায়ে খাদ্যগুলি তৈরি করতে থাকি তো আমাদের শরীরে কোনো এফেক্ট করবে না আর আমাদের শরীরও সুস্থ থাকবে। হ্যালো 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 আমাদের প্রজেক্ট পাওয়ার অফ বেস্ট। আমরা পাঠ্য ভবনের ক্লাস 10 এর স্টুডেন্ট। আমি ঋষিত পাল। আমি সুকৃতি সাহা। বিহান চট্টোপাধ্যায়। তো আমরা কি করছি, একদম নোংরা খালের মাটি থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছি। তো কি হচ্ছে, এই নোংরা খালের মাটিতে যেসব মাইক্রোবস আছে তারা অ্যানারোবিক রেসপিরেশন বলে একটা প্রসেস আছে, সেটা করছে, যে কারণে ইলেকট্রন আর H+ দিচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে। এখানে দেখুন যে ইলেকট্রন ডাইরেক্টলি চলে যাচ্ছে আর H+টা এই সল্ট ব্রিজ দিয়ে জলের সেকশনটায় আসছে আর সেখান থেকে আমরা পজিটিভ এনার্জিটা পাচ্ছি। তো পজিটিভ নেগেটিভ এটাকে একটা ব্যাটারির মতো ভাবা যেতে পারে। এবং আমরা এখন অবধি এর মধ্যে থেকে 3.7 ভোল্ট ম্যাক্সিমাম পেয়েছি। এখন যদি এখানে আনা যায় তাহলে দেখা যাবে অ্যারাউন্ড 3.4 ভোল্ট মতো আসছে আমাদের, 3.45 ভোল্ট। এটাই আমাদের অ্যারাউন্ড 3টে এলইডি জ্বলে যাবে। আমরা এখনো কানেক্ট করিনি, কানেক্ট করলে চলে যাবে, গ্রিন একটা এলইডি জ্বলবে দেখবেন। এই প্রোডাকশনটা আরো বেড়ে যাবে যদি স্টুয়েনেলা এসপি, জিওব্যাক্টার এসপি, সিউডোমোনাস এসপি এই ধরনের মাইক্রোবস আমরা ব্যবহার করি।
হ্যাঁ সেটাও করা যায়। ধাপা কিন্তু বিকজ ওখানে প্রচন্ড ওয়েস্ট পাওয়া যায়, এবং তার সাথে সাথে আমাদের যেটা এখন দরকার এটার জন্য অনেক রিসার্চ, এবং তার সাথে কিন্তু গভর্নমেন্ট ফান্ড অনেক দরকার আছে। এবং এই করতে পারে। আর যেভাবে ফান্ড রিসোর্স শেষ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা কিন্তু ফিউচারে সত্যি কাজে লাগতে পারে, আর যদি ফার্দার রিসার্চ হয় প্রপারলি একটা সত্যি দারুণ ইলেকট্রিসিটি সোর্স হতে পারে ফিউচারে। দ্যাটস অল, থ্যাংক